ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা একবার অ্যাটম আর মলিকুল কি এটা ফ্লো চার্টের থ্রু দিয়ে, এবং এলিমেন্ট আর কম্পাউন্ড কি, অ্যাটম মলিকুল এই কনসেপ্টটা ডিফারেন্ট, এলিমেন্ট কম্পাউন্ড এই কনসেপ্টটাও ডিফারেন্ট। সেই দুটো ডিফারেন্ট কনসেপ্ট কেমনভাবে একসাথে আমরা বুঝে নেব, কারণ অ্যাভোগাড্রো এটাই প্রপোজ করেছিলেন যে অ্যাটমস ডিফারেন্ট জিনিস, মলিকুল ডিফারেন্ট জিনিস। ডাল্টন কি বলেছিলেন, অ্যাটম আর কম্পাউন্ড অ্যাটম সবই অ্যাটম, অর্থাৎ এলিমেন্টেরও স্মলেস্ট পার্টিকেল কি, এলিমেন্টেরও স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম, আবার কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল কি, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল হচ্ছে কম্পাউন্ড অ্যাটম। সবাইকে উনি অ্যাটম বলে দিয়েছিলেন ডাল্টন। সেখান থেকে অ্যাভোগাড্রো এটা বললেন না, কিছু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, অ্যাটম সেপারেট জিনিস, মলিকুল সেপারেট জিনিস। সো কেমন ভাবে তারা সেপারেট আমরা প্রথমে একটু কুইকলি দেখে নিই, অ্যাটম অ্যান্ড মলিকুল এক্স্যাক্টলি কেমন ভাবে সেপারেট হচ্ছে। ধরো ফর এক্সাম্পল কোনো একটা সাবস্টেন্স নিলাম, আমরা প্রথমে একটা জেনারেল ফ্লো চার্ট রেডি করব, তার বেসিসে আমরা দুটো এক্সাম্পলকেও সাইট করব। ধরো কোনো একটা সাবস্টেন্স নেওয়া হয়েছে, কোনো একটা সাবস্টেন্স নেওয়া হয়েছে, ফ্লো চার্টটা বানিয়ে নিও। ক্লাস আমরা ইউজুয়ালি ফ্লো চার্ট তৈরি করার চেষ্টা করি যাতে কুইকলি আমরা ক্লাসে পড়াশোনা করতে পারি, যাতে মাথায়তে ঠিকঠাকভাবে ঢুকে যায়। সো ধরো কোনো একটা সাবস্টেন্স নেওয়া হয়েছে, সাবস্টেন্সের ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা কি, ট্রুলি স্মলেস্ট এই পার্টিকেলটা কি, এই পার্টিকেলটা হচ্ছে ওই সাবস্টেন্সের মধ্যে থাকা অ্যাটম। ক্লিয়ার? ট্রুলি স্মলেস্ট পার্টিকেলটা কি, সেটা হচ্ছে অ্যাটম। ওকে, আচ্ছা, এবার এই অ্যাটম যেটা আছে, এই অ্যাটমদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়। অ্যাটমদের কি পসিবল নয়? ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, অর্থাৎ অ্যাটমগুলো ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারে না। ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, অ্যাটমদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল নয়। সেই জন্য অ্যাটমরা কি করে, অ্যাটমরা গ্রুপ তৈরি করে। কেমন গ্রুপ? স্মলেস্ট গ্রুপ তৈরি করে। স্মলেস্ট গ্রুপ মানে মিনিমাম একটা অ্যাটম তো একলা এক্সিস্ট করতে পারছে না, তাই মেবি দুটো অ্যাটম বা তিনটে অ্যাটম মিলিয়ে স্মলেস্ট গ্রুপ তৈরি করে। স্মলেস্ট গ্রুপ, ক্লিয়ার? একটা অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে না, তাই মিনিমাম একটা গ্রুপ বানাতে গেলে দুজনের গ্রুপ বানাতে হবে বা তিনজনের গ্রুপ বানাতে হবে। সো সেই গ্রুপটা ডিরাইভ করে, অর্থাৎ স্মলেস্ট গ্রুপ তৈরি করে। সেই স্মলেস্ট গ্রুপটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মলিকিউল। অ্যাটম ট্রুলি স্মলেস্ট পার্টিকেল, বাট মলিকুল ক্লিয়ারলি ট্রুলি স্মলেস্ট পার্টিকেল নয়, কারণ মলিকুল দুটো বা তিনটে অ্যাটমের গ্রুপ নিয়ে তৈরি হচ্ছে, স্মলেস্ট গ্রুপ। মলিকুলের এবার প্রয়োজনীয়তা কেন পড়লো? কারণ অ্যাটম একলা এক্সিস্ট করতে পারছে না। মলিকুল কি একলা এক্সিস্ট করতে পারে? হ্যাঁ, এক্সিস্ট করতে পারে। মলিকুল ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, বাট অ্যাটম ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। এবার এই মলিকুল যখন তৈরি হচ্ছে, স্মলেস্ট গ্রুপটা যেটা তৈরি হচ্ছে, এটা দুরকম ওয়েতে তৈরি হতে পারে। কি কি ওয়েতে? একটা হচ্ছে সেম অ্যাটম কম্বাইন করে মলিকুল তৈরি করতে পারে, সেম অ্যাটমস কম্বাইন করে এই মলিকুলটা তৈরি করতে পারে, অর্থাৎ যে অ্যাটমগুলো কম্বাইন করবে তারা সেম অ্যাটম হতে পারে। সেম অ্যাটম কম্বাইন করে যদি কোনো মলিকুল তৈরি হয়, তাহলে সেই মলিকুলকে কি বলা হয়? এলিমেন্ট। সেটা হচ্ছে এলিমেন্ট। যদি ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করে দিয়ে কোনো গ্রুপ তৈরি করে, তখন তাকে কি বলা হয়? কম্পাউন্ড। তখন সেই হচ্ছে কম্পাউন্ড। এই এলিমেন্ট আর কম্পাউন্ড এদের মলিকুলরা কি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি এরা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, এদের ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। ক্লিয়ার পুরো ফ্লোচার্টটা? সাবস্টেন্সের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, তার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, তাই সে গ্রুপ বানিয়েছে। ওই স্মলেস্ট গ্রুপটা দুটো বা তিনটে অ্যাটমকে মিলিয়ে যে স্মলেস্ট গ্রুপটা তৈরি হয়েছে তাকে আমরা মলিকুল বলছি, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে অবভিয়াসলি। কিন্তু এই মলিকুলটা যখন তৈরি হয়েছে, সেটা সেম অ্যাটম নিয়ে তৈরি হতে পারে, সেটা ডিফারেন্ট অ্যাটম নিয়ে তৈরি হতে পারে। সেম অ্যাটম নিয়ে তৈরি হলে তাকে আমরা এলিমেন্টের মলিকুল বলবো, ডিফারেন্ট অ্যাটম নিয়ে তৈরি হলে তাকে আমরা কম্পাউন্ডের মলিকুল বলবো। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যাটম এন্ড মলিকুলের পুরো কনসেপ্টটা ইকশান ক্লিয়ার? মাথায় ঢুকে গেছে পুরো জিনিসটা? আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে এখন এই পুরো ফ্লোচার্টটাকে আরেকবার জাস্টিফাই করব। যারা অনলাইনে আছো, প্রিয়দর্শিনী, চৈতি, তনুষা, ক্লিয়ার তো পয়েন্ট? হ্যাঁ স্যার। ফাইন। তো আমরা এখন জাস্ট একটা এক্সাম্পল নেব যেখানে আমরা দুটো সাবস্টেন্সকে ইউজ করব, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এন্ড দুটো সাবস্টেন্সকে ইউজ করে আমরা এক সেম ফ্লোচার্টের থ্রু দিয়ে দেখব অক্সিজেন অ্যাটম কি, হাইড্রোজেন অ্যাটম কি, অক্সিজেন এলিমেন্ট কি, হাইড্রোজেন এলিমেন্ট কি, তাদের কম্পাউন্ড ওয়াটার কি। ঠিক? লিখে ফেলো। একদম সেম ওয়েতে ফ্লোচার্টটা রেডি করছি। সাবস্টেন্সের জায়গায় লিখবে এখন অক্সিজেন গ্যাস।
বোর্ড যখন চলতে থাকবে আমাদের সঙ্গে লিখতে থাকবে, কারণ আলাদা করে পজ করতে পারবো না, ফাস্ট মুভ করতে হবে। সো আমার সঙ্গে সঙ্গে লিখতেও থাকবে, বুঝতেও থাকবে, যাতে আমি স্লাইড চেঞ্জ করতে পারি কুইকলি। যারা সাবস্ক্রিপশন নিয়েছো তাদের চিন্তা নেই, কারণ তারা বোর্ড ওয়ার্কটা পেয়ে যাবে। আচ্ছা, চলে আসছি এবার দুটো সাবস্টেন্সে চলে আসছি। প্রথম সাবস্টেন্স নিচ্ছি অক্সিজেন গ্যাস। এটা একটা সাবস্টেন্স, আমি অক্সিজেন গ্যাস বলেছি, এটা অ্যাটম আছে না মলিকুল আছে এখনো ক্ল্যারিফাই করিনি, জাস্ট অক্সিজেন গ্যাস বলেছি। সেকেন্ড সাবস্টেন্সটাকে নিচ্ছি হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস, এবার অক্সিজেন গ্যাসের যদি বলা হয় ট্রুলি স্মলেস্ট পার্টিকেল কোনটা, তাহলে কি বলবো আমরা? ট্রুলি স্মলেস্ট পার্টিকেল অক্সিজেন গ্যাসের জন্য সেটা হচ্ছে একটা অক্সিজেন অ্যাটম। এটা ট্রুলি স্মলেস্ট পার্টিকেল। এই অক্সিজেন অ্যাটমের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে না? নেই। সেম ওয়েতে যাচ্ছে আমাদের ফ্লো চার্ট, নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। অক্সিজেন অ্যাটমের কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা অ্যাটম এক্সিস্ট করতে পারছে না। ইন্ডিভিজুয়াল একটা অ্যাটম এক্সিস্ট করতে পারছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি চলে আসি আমরা, তাহলে অক্সিজেন অ্যাটমটার তো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, তাহলে অক্সিজেনটা কি করবে? অক্সিজেন মলিকুল তৈরি করার চেষ্টা করবে, অর্থাৎ স্মলেস্ট গ্রুপ বানানোর চেষ্টা করবে। স্মলেস্ট গ্রুপ বানানোর চেষ্টা করবে। এই স্মলেস্ট গ্রুপের থ্রু দিয়ে অক্সিজেন মলিকিউল ফর্ম করবে, অক্সিজেন তৈরি করবে মলিকিউল। এখন এই মলিকুল কেমন ভাবে তৈরি হতে পারে? মলিকুল দুই রকম ভাবে তৈরি হতে পারে। একটা হচ্ছে সেম সেম অ্যাটম কম্বাইন করতে পারে, অর্থাৎ অক্সিজেন অক্সিজেন সেম সেম অ্যাটম কম্বাইন করতে পারে, তাহলে যে এলিমেন্টটা তৈরি হবে তাকে আমরা বলবো O2 এলিমেন্ট। এটা একটা এলিমেন্ট তৈরি হয়েছে, কারণ সেম সেম অ্যাটম কম্বাইন করেছে। ঠিক ঠিক, ক্লিয়ার? আর একই রকম ভাবে আর কি করতে পারে? ডিফারেন্ট অ্যাটম কম্বাইন করতে পারে। এখানে ডিফারেন্ট অ্যাটমরা কম্বাইন করে গেছে, দিয়ে এখানেও কি তৈরি করেছে? স্মলেস্ট গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপটাকে আমরা বলছি কম্পাউন্ড। কম্পাউন্ডের মলিকিউল। এখানেও অক্সিজেন কম্বাইন করেছে, বাট সেম সেম ওয়েতে কম্বাইন করেনি, ডিফারেন্ট অ্যাটমরা মিলে কম্বাইন করেছে, অ্যান্ড এদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ক্লিয়ারলি আছে। এদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ক্লিয়ারলি আছে। মলিকুলের ক্লিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স পসিবল। ঠিক সেম ওয়েতে হাইড্রোজেনের ফ্লোচার্টটাও বানাও, না দেখে বানাও, হাইড্রোজেনটা একদম সেম ওয়েতে যাবে। ট্রুলি স্মলেস্ট পার্টিকেল যদি বলা হয় হাইড্রোজেন গ্যাসের জন্য, সেটা হবে একটা H অ্যাটম। যে H অ্যাটমের এগেন ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তার জন্য কি করছে? অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোর কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই। তো এক্সিস্টেন্স নেই বলে ওরা কি করছে? ওরা কম্পাউন্ড ফর্ম করার চেষ্টা করছে, ওরা মলিকুল ফর্ম করার চেষ্টা করছে। কম্পাউন্ড না, মলিকুল ফর্ম করার চেষ্টা করছে। সো মলিকুল ফর্ম করা মানে স্মলেস্ট গ্রুপ ডিজাইন করা। সো স্মলেস্ট কোনো না কোনো গ্রুপ বানাচ্ছে, যে গ্রুপটাকে আমরা বলছি মলিকিউল। এখন কথা হচ্ছে এই মলিকুল বানানোর সময় সেম সেম অ্যাটম কম্বাইন হতে পারে, ডিফারেন্ট অ্যাটম কম্বাইন হতে পারে। যদি ডিফারেন্ট অ্যাটম কম্বাইন হয়, সেম ওয়েতে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ডিফারেন্ট অ্যাটম কম্বাইন হয়ে গেলে ওয়াটারের মলিকুল কম্পাউন্ড চলে আসবে, ওয়াটার কম্পাউন্ডের মলিকুলটা চলে আসবে। আর যদি সেম সেম অ্যাটম কম্বাইন হতো, তাহলে হাইড্রোজেন এলিমেন্টটা তৈরি হতো, H2 এলিমেন্টটা তৈরি হতো। এই জায়গাটা কমন পড়ছে দুজনের জন্য। অক্সিজেনও তৈরি করতে পারে, হাইড্রোজেনও তৈরি করতে পারে, বাট অক্সিজেন হাইড্রোজেন দুজনেই সেম সেম ওয়েতে কম্বাইন করতে পারে, ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করতে পারে। অক্সিজেন সেম সেম ওয়েতে কম্বাইন করলে অক্সিজেন এলিমেন্ট তৈরি হচ্ছে, হাইড্রোজেন সেম সেম ওয়েতে কম্বাইন করলে হাইড্রোজেনের এলিমেন্টাল মলিকুল তৈরি হচ্ছে। কিন্তু দুজনে যখন ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করছে, হাইড্রোজেনও ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করছে অক্সিজেনের সঙ্গে, বা অক্সিজেনও ডিফারেন্ট ওয়েতে কম্বাইন করছে হাইড্রোজেনের সঙ্গে, তখন তৈরি হয়ে যাচ্ছে মলিকুল। এবং সেটা হচ্ছে মলিকুলটা কিসের? কম্পাউন্ডের মলিকুল। এটাও মলিকুল অক্সিজেন, এটাও মলিকুল হাইড্রোজেন, বাট এটা এলিমেন্টাল মলিকুল। আর ওয়াটারটা কেমন মলিকুল? কম্পাউন্ড মলিকুল। তার মানে কম্পাউন্ডের যদি বলা হয়, এবারে বুদ্ধি করে বলো, অক্সিজেন হোক, ওয়াটার হোক, হাইড্রোজেন হোক, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল সেটা অ্যাটম না মলিকুল? কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল সেটা অ্যাটম না মলিকুল? তো দেখা যাক, একদম চার্ট ধরে যাচ্ছি যে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল কোথায় এন্ড আপ করছি, এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল কোথায় এন্ড আপ করছি। এলিমেন্ট এখানে আছে, সো এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলে আসছি। এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল কোথায় এসে পৌঁছেছি?
অ্যাটমে। সো এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করছি, এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল, মলিকুল হয়ে এলাম এবং স্মলেস্ট পার্টিকেলে দেখলাম এটা হচ্ছে এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল। ইয়েস অর নো? যে এলিমেন্ট থেকে স্টার্ট করেছি এবং এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলে আসার চেষ্টা করছি, দেখছি কম্বাইন হয়েছিল, মলিকুল ফর্মে ছিল, কম্বাইন হয়ে এবং স্মলেস্ট পার্টিকেলের অ্যাটমে এন্ড আপ করলাম। এবারে মলিকুল থেকে সেম জার্নিটা শুরু করছি। এটা মলিকুল থেকে স্টার্ট করেছি, মানে কম্পাউন্ড, মলিকুল না কম্পাউন্ড, কম্পাউন্ডের মলিকুল। সো কম্পাউন্ডের মলিকুল থেকে স্টার্ট করেছি, ব্যাকে আসার চেষ্টা করছি স্মলেস্ট পার্টিকেলে পৌঁছানোর জন্য, মলিকুল অবধি পৌঁছেছি। তারপরে তুমি বলবে এই অবধি তো যেতেই পারি, কিন্তু এখানে হাইড্রোজেন আছে, তাহলে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে আমি এইখানে। ইয়েস অর নো? এই ফরম্যাটটার জন্য রেস্ট্রিকশন কোথায় হচ্ছে, এখানে না এখানে? ক্লিয়ার? এই ফরম্যাটটার জন্য, ওয়াটার এই ফরম্যাটটার জন্য রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে এখানে। তুমি বলবে মলিকুলের থেকে পিছনে তো যেতেই পারে অ্যাটমে, কিন্তু এখানে হাইড্রোজেন অ্যাটমটা কোথায়? হাইড্রোজেন অ্যাটম তো এখানে নেই। তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি না থাকে তাহলে পুরো ওয়াটারটা এখানে কোথায় আছে? পুরো ওয়াটারের স্মলেস্ট পার্টিকেল কোথায়? শুধু এটা অক্সিজেনের স্মলেস্ট পার্টিকেল। সিমিলার ওয়েতে যদি আমি এদিকেও আসি, এখানে অক্সিজেনের স্মলেস্ট পার্টিকেল কোথায়? এখানে তো শুধু হাইড্রোজেনের স্মলেস্ট পার্টিকেল। তাহলে এইভাবে যদি আসি, এইখান থেকে যদি স্টার্ট করে জার্নি আসি, এই জার্নিটা যদি করি মলিকুল কে মানে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল দেখার জন্য, তাহলে কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল এখানেই এন্ড আপ হয়ে যাচ্ছে, তারপরে এত দূর অব্দি আসতে পারছে না, কারণ এখানে যখন এসে পৌঁছচ্ছি তখন সেখানে অন্য অ্যাটমটা নেই, একটাই অ্যাটম প্রেজেন্ট আছে, অন্য অ্যাটমটা নেই, ওয়ান কাইন্ড অফ অ্যাটমই প্রেজেন্ট আছে। কিন্তু ওয়াটার তো টু কাইন্ডস অফ অ্যাটম নিয়ে তৈরি হয়েছিল। সো টু কাইন্ডস অফ অ্যাটমের এন্ড পোর্শন হচ্ছে এইখানে। ক্লিয়ার? টু কাইন্ড অফ অ্যাটম একসাথে প্রেজেন্ট আছে, তার এন্ড জার্নি মলিকিউলে। তাই নোট দিয়ে লাইনটা লিখে রাখো প্রত্যেকে। এলিমেন্ট নোট দিয়ে লাইনটা প্রত্যেকে লিখে রাখো। এলিমেন্ট আচ্ছা, স্মলেস্ট এলিমেন্টে কেটে দাও, বা এলিমেন্টস স্মলেস্ট পার্টিকেল করে দিতে পারে। এলিমেন্টস স্মলেস্ট পার্টিকেল, দ্যাট ইজ অ্যাটম। এলিমেন্টস স্মলেস্ট পার্টিকেল অ্যাটম। নেক্সট পয়েন্টে লিখে রেখো, কম্পাউন্ডস স্মলেস্ট পার্টিকেল ইজ মলিকিউল। এটা একটা পয়েন্ট হলো। কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলটাকে, কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেলটা হচ্ছে মলিকিউল, কিন্তু এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেলটাকে সেটা হচ্ছে অ্যাটম। ক্লিয়ার হয়েছে? সেকেন্ডের একটা পয়েন্ট করো, সেখানে লেখো অ্যাটম অ্যান্ড মলিকিউল বোথ আর পসিবল ফর অ্যান এলিমেন্ট। অ্যাটম অ্যান্ড মলিকিউল বোথ আর পসিবল ফর অ্যান এলিমেন্ট। And next point লেখো এটারই, only molecule is possible for compound. Only molecule is possible for compound. কম্পাউন্ডের জন্য খালি মলিকিউলটাই পসিবল, বাট এলিমেন্টের জন্য অ্যাটম অ্যান্ড মলিকিউল দুটো কনসেপ্টই পসিবল। ক্লিয়ার? এলিমেন্টের জন্য অ্যাটম অ্যান্ড মলিকিউল দুটো কনসেপ্টই পসিবল, বাট কম্পাউন্ডের জন্য অনলি মলিকিউল কনসেপ্টটা পসিবল। কম্পাউন্ডের স্মলেস্ট পার্টিকেল মলিকিউল, whereas এলিমেন্টের স্মলেস্ট পার্টিকেল অ্যাটম। তাই যেটা ডাল্টনের থিওরিতে কম্পাউন্ড অ্যাটম বলা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? মলিকিউল, অ্যাকর্ডিং টু আমেদিয়া অ্যাভোগাড্রো। চলে আসছি আমরা এখানে। অ্যাটমিক ওয়েট বলতে কি বুঝি? এমনিতে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস একই কথা। এই কথার একটা তিনটে টার্ম আছে, টার্মগুলো ক্লিয়ার করে দিই। অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক ওয়েট, একই কথা সবগুলো। অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, মাস নাম্বার ডিফারেন্ট জিনিস। অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট, রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক ওয়েট, সব কথা টার্মের মানে সেম, একদম সবকটাই সেম মানে। অ্যাটমিক ওয়েট বলতে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি? সেটা হচ্ছে অ্যাটমের রিলেটিভ হেভিনেস। অ্যাটমিক ওয়েটটা কি মিন করছে? রিলেটিভ হেভিনেস। এক্সপ্রেশনগুলো লিখে রেখো। রিলেটিভ হেভিনেস, রিলেটিভ হেভিনেস কে মিন করছে অ্যাটমিক ওয়েট। এর মানেটা কি? রিলেটিভ হেভিনেস মানেটা কি? অ্যাটমের সাইজ এতটাই স্মল যে অবভিয়াসলি তাকে ডাইরেক্টলি তার মাস কত মেজার করা পসিবল না, তাকে দেখাই যাচ্ছে না, ধরাই যাচ্ছে না, তো তার মাস কেমন করে মেজার করব? যেহেতু এক্স্যাক্টলি মাস মেজার করা ডাইরেক্টলি পসিবল হচ্ছে না,
সেই কারণে কি মেজার করা হয় রিলেটিভ হেভিনেস মানে একটা লাইটেস্ট মাসের থেকে কত টাইমস হেভি ফর এক্সাম্পল ইউপিএসসি এর এক্সাম হয়তো দিয়েছো এন্ড ইউপিএসসি এক্সামে কতটা এক্সাক্ট মার্কস পেয়েছো বোঝা সম্ভব হচ্ছে না এক্সাক্ট মার্কসটা বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে তোমার রিলেটিভ পজিশন কত অ্যামং দ্য ক্যান্ডিডেটস তাকে কি বলে র‍্যাঙ্ক পার্সেন্টাইল হোক র‍্যাঙ্ক হোক যাই হোক অর্থাৎ অ্যাবসলিউট মার্কস জানা যাচ্ছে না রিলেটিভ পজিশনটা জানা যাচ্ছে দ্যাট ইজ অ্যাবসলিউট মাস জানা যাচ্ছে না অ্যাটমের কিন্তু তার রিলেটিভ হেভিনেসটা বুঝতে পারছি যে প্যারামিটারের থ্রু দিয়ে তাকে বলছি অ্যাটমিক ওয়েট সো অ্যাটমিক ওয়েটটা এক্স্যাক্টলি কি বলছে 1 অ্যাটমের মাস ডিভাইডেড বাই 1 হাইড্রোজেন অ্যাটমের মাস হাইড্রোজেন অ্যাটমের মাসকে কেন নেওয়া হয়েছে বিকজ দ্যাট ইজ দ্য লাইটেস্ট মাস এটা হচ্ছে লাইটেস্ট এটা হচ্ছে লাইটেস্ট মাস তাই হাইড্রোজেন অ্যাটমের মাসটাকে কনসিডার করা হয়েছে অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের মাস একদম লাইটেস্ট মাস লাইটেস্ট মাসের রেসপেক্টে কত টাইমস হেভি দ্যাট ইজ অ্যাটমিক ওয়েট যখন তোমাকে র‍্যাঙ্ক দেবে কার রেসপেক্টে র‍্যাঙ্কটা দেবে যে ফার্স্ট হয়েছে তার রেসপেক্টে রাইট ফার্স্ট যদি 97% পে হয়ে থাকে এন্ড তোমার যদি 95% থাকে অ্যাকর্ডিংলি তোমাকে সেকেন্ড পজিশন দেবে তো তোমার পজিশন সেকেন্ড কার রেসপেক্টে ফার্স্টের রেসপেক্টে সো অলওয়েজ যে একদম ফার্স্ট ক্যাটাগরিতে আছে তার রেসপেক্টে র‍্যাঙ্কিং হয় তো এখানে লাইটেস্ট কে হাইড্রোজেন তাই হাইড্রোজেনের মাসের রেসপেক্টে কত টাইমস হেভি দ্যাট ইজ অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট অর্থাৎ মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম হুইচ ইজ দ্য লাইটেস্ট মাস এবার এটাকে যদি কার্বন স্কেলে এক্সপ্রেস করা হয় তাহলে কি দাঁড়াবে এক্সপ্রেশনটা যে মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ডিভাইডেড বাই 1/12 মাস অফ ওয়ান কার্বন অ্যাটম কেন কার্বন অ্যাটম ইউজ করলে 1/12 হয়ে গেল কারণ কার্বন নিজেই 12 টাইমস হেভি তাই কার্বনের মাস কি লাইটেস্ট মাস কার্বনের মাস লাইটেস্ট মাসটার থেকে 12 টাইমস অলরেডি হেভি তাই কার্বনের রেসপেক্টে যদি লাইটেস্ট মাসকে এক্সপ্রেস করতে হয় আমাকে 1/12 একটা ফ্যাক্টর করতে হচ্ছে তো এক্সপ্রেশন দুটো লিখে রেখে দাও তারপরে এক্স্যাক্টলি এর মানেটা কি আমরা স্টেটমেন্ট ফর্মে লিখে নেব এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে হাইড্রোজেন স্কেলে এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে প্রথমটা হাইড্রোজেন স্কেলে পরেরটা কার্বন স্কেলে হাইড্রোজেন স্কেলে যখন আছে রেফারেন্সটা হাইড্রোজেন অ্যাটম আছে হুইচ ইজ দ্য লাইটেস্ট মাস কার্বন স্কেলে যখন বলছি তখন রেফারেন্সটা কার্বন অ্যাটম আছে ওটা লাইটেস্ট মাস নয় তাই ওর মাসের 1/12 ফ্র্যাকশনটা করে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন অ্যাটম ইজ 16 হাইড্রোজেন স্কেলের মানেটা কি স্টেটমেন্ট ফর্মে লিখে রাখো প্রত্যেকে লিখে রাখো যাতে মাথায় ছোট ছোট জিনিসগুলো একদম ক্লিয়ারলি বসে থাকে ফর দ্য ফার্স্ট এন্ড লাস্ট টাইম হাইড্রোজেন স্কেলে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন অ্যাটম ইজ 16 এর এক্সাক্ট মানেটা কি এর এক্সাক্ট মানেটা হচ্ছে মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটমকে কেউ O2 অ্যাটম করে দেবে না মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম ইজ 16 টাইমস heavy than mass of one hydrogen atom এটা হচ্ছে এক্স্যাক্টলি এর মানে mass of one oxygen atom is 16 times heavy than mass of one hydrogen atom ক্লিয়ার যদি কার্বন স্কেলের মানে বলতে হয় তাহলে কি থাকবে বল ভার্গব বল 1/12 mass of one carbon atom প্রত্যেকে লিখে রেখে দেবে স্টেটমেন্টের মানে mass of one oxygen atom is 16 times heavy than 1/12 mass of one carbon atom তো এমনিতে কোন বোর্ড ছিল আইসিএসসি না সিবিএসসি তাই গেছে এগুলো অতটা পড়ায়নি তাই না অতটা পড়ায়নি মাথায় ঢুকে যাচ্ছে তো আর যারা 11টা রিভিশন করছো 9 পড়েছিলে যারা 11টা রিভিশন করছো তাদের বলে এগুলো সব রিকল হচ্ছে কিনা অর্থাৎ রিকল হওয়াটা খুব জরুরি জানো সবই বাট রিকল হয়ে যেয়ে একদম কনসিয়াস মাইন্ডে চলে আসাটা খুব জরুরি ঠিক আছে বুদ্ধি করে বল যদি বলা হয় যে ফর্সা হওয়ার একটা ক্রিমের নাম বলো কি নাম বলবি কেন বলবি কারণ ওটাকে বারবার করে অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে হিট করিয়ে তোর কনসিয়াস লেভেলে বসিয়ে দেওয়া হয়েছে সেম ওয়েতে একই জিনিস যখন আমরা বারবার হিট করি তখন ওটা আমাদের কনসিয়াস লেভেলে চলে আসে ঠিক আছে ফেয়ার এন্ড লাভলি ছাড়াও হয়তো আরো অনেক ইভেন এখন ফেয়ার এন্ড লাভলির নাম ফেয়ার এন্ড লাভলি নেই গ্লো এন্ড লাভলি হয়ে গেছে তার ব্র্যান্ড নেম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কিন্তু নামটা তারপরে কোনটা মাথায় বসে আছে ফেয়ার এন্ড লাভলি নামটাই মাথায় বসে আছে তার কারণ একটাই এত অ্যাডিং হয়েছে ওর যে ওর থ্রু দিয়ে আমাদের কনসিয়াস লেভেলে ওই নামটাই বসে আছে কনসিয়াস লেভেলে তাহলে কোনটা বসে যেটার অ্যাডভার্টাইজমেন্ট বেশি চলে তো অ্যাডভার্টাইজমেন্ট চালানো হচ্ছে 11 এর এখন ঠিক তাই যাতে তোমার মাথায় আর যেন বেরিয়ে না যায়
এবার এই জায়গাটাকে গ্র্যাব করার আর একটা উপায় কি, আর একটা কাজ তোমাকে কি করতে হবে, এখানে 1 থেকে 30 অব্দি অ্যাটমিক নাম্বারগুলোর অ্যাটমিক ওয়েটের ভ্যালু মেমোরাইজ করে রাখতে হবে। 1 থেকে 30 মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক, হাইড্রোজেন থেকে জিঙ্ক অব্দি অ্যাটমগুলোর অ্যাটমিক নাম্বার কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে, না হলে কিন্তু এই জায়গাটাতে অসুবিধায় পড়বে, অর্থাৎ ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন অসুবিধায় পড়বে। সো অ্যাটমিক ওয়েট পয়েন্টটা ক্লিয়ার, অ্যাটমিক ওয়েট পয়েন্টটা ক্লিয়ার যদি হয়ে গিয়ে তাকে বুদ্ধি করে বলে এটা যদি মলিকুলার ওয়েট হয়ে যায়, বল বল বল, এটা হচ্ছে রিলেটিভ হেভিনেস অফ অ্যাটমস, ঠিক আছে, অ্যাটমদের রিলেটিভ হেভিনেস। হ্যাঁ বল, জুনের সেটা এখন থেকে জানাচ্ছিস কেন? জুন অবধি ক্লাসই হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, দেখা গেল যে কিছু ধ্বংস হয়ে গেছে, সুনামি হয়ে গেছে, আর্থকোয়েক হয়ে গেছে। আমার তো এমনি এখন মনে থাকবে না তুই যদি জুনের 8 তারিখে আর 15 তারিখে না আসিস, তুই ধর এখন থেকে বলে রাখলি যে সামনের বছর 25 তারিখে আমি আসবো না, আমার কি করে মনে থাকবে? সামনের বছর অবধি আমি বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, জুন অবধি আমি দেখলি হয়তো স্যারই মারা গেছেন। তো অবশ্যই আমি বলবো সেটা, কারণ ওটা জুনের 8 তারিখের আগের উইকে না জানালে আবার বলবো, তাই জানাতে তোমাকে হবে জুনের 8 তারিখের আগের উইকটাতে। তাহলে ঠিক আছে, এই আমার কনসিয়াস মাইন্ডকে হিট করে যাও, প্রত্যেক সপ্তাহে একবার করে অ্যাডভার্টাইজমেন্ট করে স্যার আমি জুনের 8-এ আসবো না, প্রত্যেক সপ্তাহে সেটা বলতে থাকবে, স্যার আমি জুনের 8 তারিখ আর 15 তারিখে আসবো না, স্যার আমি জুনের 8 তারিখ আর 15 তারিখে আসবো না। প্রত্যেক উইকে একবার সানডে বলবে, একবার থার্সডে বলবে, ওই তো প্রত্যেক উইকে একবার সানডে বলবে, একবার থার্সডে বলবে যে এই 4টে ডেটে আমি আসবো না। ঠিক যেরকম করে দৃশ্যমে বলা হয়েছিল যে 2 অক্টোবর আর 3 অক্টোবর আমরা সৎসঙ্গে গেছিলাম, দেখেছিস দৃশ্যম সিনেমাটা? দেখিসনি তো? ওখানে একটা ডায়লগ ছিল যে পুরো সিনেমাটাই হচ্ছে 2 অক্টোবরের রেসপেক্টে, এন্ড পুরো ব্যাপারটা এরকম করে পরে ট্রোল মিমস এসব বেরিয়েছিল। 2 অক্টোবর এক গান্ধীজি জন্মেছিলেন, আর সেকেন্ড দৃশ্যমের লোকেরা, ফ্যামিলির লোকেরা ঘুরতে গেছিল। 2 অক্টোবরে দুটোই বিগ ইভেন্ট হয়েছিল, ঠিক আছে? এরকম একটা মিমস এন্ড ট্রোলস পরে তৈরি হয়েছিল। এনিওয়ে, সো তুমি আমাকে প্রতিদিন কনসিয়াস মাইন্ডকে আমার হিট করবে যে তুমি এই 4টে দিন আসবে না, যাতে তুমি ব্লেমের হাত থেকে বাঁচতে পারো। এইটা প্রতিদিন প্রতি উইকে আমাকে দুবার করে বলতে থাকবে, এবং 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 এক্সামে এবং যেদিনকে ফাইনালি আসবে না তার আগে বাবাকে দিয়ে ফোন করাবে যে এই 4টে ডেটে মেয়ে অনেকবার করে বলেছে, তখন আমি তোমার বাবাকে রিভাইজ করে বলবো হ্যাঁ হ্যাঁ এই 4টে ডেট আমার মনে আছে, আমি পড়া করেছি আর আমার মনে আছে যে এই 4টে ডেটে মেয়ে বারবার করে বলেছে, তার আসবে না। চলে যাচ্ছি মলিকুলার ওয়েট। যদি এটা মলিকুলার ওয়েট হয় তাহলে সেম জিনিসটা কেমন ভাবে লিখবো? রিলেটিভ হেভিনেস অফ মলিকুল হবে সেটা। মলিকুলার ওয়েটের রেশিওটা কি লেখা উচিত তাহলে? মাস অফ ওয়ান মলিকুল অফ এনি এলিমেন্টের খালি মলিকুল হয় না কম্পাউন্ডের মলিকুল হয়? তাহলে সাবস্টেন্স লিখবো। ক্লিয়ার? প্রথম কথা, তাহলে মাস অফ ওয়ান অ্যাটম ওয়ান মলিকুল অফ এনি সাবস্টেন্স ডিভাইডেড বাই মাস অফ ওয়ান হাইড্রোজেন। মাস অফ ওয়ান হাইড্রোজেন, অ্যাটম না মলিকুল? অ্যাটম, কারণ লাইটেস্ট মাসটা কে? অ্যাটমের না মলিকুলের? লাইটেস্টের রেসপেক্টে মলিকুলটা কত টাইম হেভি, ওটা মলিকুলার ওয়েট। লাইটেস্টের রেসপেক্টে অ্যাটমটা কত টাইম হেভি, ওটা অ্যাটমিক ওয়েট। ক্লিয়ার? বাট রেফারেন্সটা অলওয়েজ ডিনোমিনেটর সেম, রেফারেন্সটা অলওয়েজ লাইটেস্টের। তাই লাইটেস্টের রেফারেন্সে যদি আমরা এখন মলিকুলার ওয়েটটা দেখে নিই একটু, যে মলিকুলার ওয়েটটা বলবো রিলেটিভ হেভিনেস অফ, রিলেটিভ হেভিনেস কার রেসপেক্টে? লাইটেস্ট রেসপেক্টে। লাইটেস্টটাকে সেই হাইড্রোজেন অ্যাটমই। রিলেটিভ হেভিনেস অফ মলিকুলস, মলিকুলসের রিলেটিভ হেভিনেস। তো কি বলছি? মাস অফ ওয়ান মলিকুল অফ এনি সাবস্টেন্স করেছি। ফার্স্ট চেঞ্জ এখানে হচ্ছে সাবস্টেন্স, কারণ এটা অ্যাটমের জন্য, এটা এলিমেন্ট এলিমেন্ট কম্পাউন্ড দুজনের জন্যই হতে পারে, তাই এলিমেন্ট কম্পাউন্ড স্পেসিফিক না করে সাবস্টেন্স করা হয়েছে। বাই লাইটেস্ট মাস সেমই আছে, ডিনোমিনেটর সেমই আছে, কারণ লাইটেস্ট মাসটাই হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের মাস, তাই ওখানে কোনো চেঞ্জ হয়নি। লাইটেস্ট মাস সেমই আছে, পরেরটাও সেমই আছে, 1/12 মাস অফ ওয়ান কার্বন অ্যাটম। ডিনোমিনেটর সেম আছে, নিউমারেটরে খালি মলিকুল এসছে। তাহলে মলিকুলার ওয়েট অফ অক্সিজেন মলিকুল ইজ 32। এর মানেটা অনলাইনে কেউ একজন বলো, চৈতি বলো, এর মানেটা কি দাঁড়াচ্ছে আগের মতন করেই? মলিকুলার ওয়েট অফ অক্সিজেন মলিকুলের মলিকুলার ওয়েট বলছে 32। সো আগের স্টেটমেন্টটা যেরকম করে আমরা অ্যাটমিক ওয়েট দেখলাম, সেম স্টেটমেন্ট ওয়াইজ যদি যাই তাহলে এই স্টেটমেন্টের হাইড্রোজেন স্কেলে মানে কি হবে চৈতি?
মানেটা হচ্ছে আমরা একটু আগে এখানে লিখেছিলাম কি না, অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন অ্যাটম ইজ 16, হাইড্রোজেন স্কেলে তার স্টেটমেন্টটা পুরোপুরি বলেছিলাম, যে স্টেটমেন্টের মানেটা কি দাঁড়াচ্ছে, যে মাস অফ ওয়ান অক্সিজেন অ্যাটম ইজ 16 টাইমস হেভিয়ার দ্যান মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। যদি সেম ওয়েতে আমরা মলিকুলার ওয়েট অফ অক্সিজেন ইজ 32 কে হাইড্রোজেন স্কেলে লিখতে চাই, তাহলে কি লিখবো? মাস অফ ওয়ান মলিকুল অফ oxygen is 32 times heavier than hydrogen. then Then hydrogen. হাইড্রোজেন অ্যাটম, দেন মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, ডিনোমিনেটরটা সবসময় মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার চৈতি? সো মাস অফ ওয়ান অক্সিজেন মলিকুল, অক্সিজেন মলিকুল লিখছি মানে এখন O2 করতে পারলাম। মাস অফ, আগেটাতে ও অ্যাটম লিখেছিলাম, মাস অফ ওয়ান অক্সিজেন মলিকুল ইজ ইকশান ক্লিয়ার 32 টাইমস সাগনিক। ক্লিয়ার? তাহলে সাগনিক পরেরটা বলবে, কার্বন স্কেলের স্টেটমেন্টটা বলবে হেভিয়ার দ্যান মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের থেকে মলিকুলটা রিলেটিভ মাস 32 টাইমস হেভি। কার্বন স্কেলে কি স্টেটমেন্ট হবে বল? 1/12 মাস অফ ওয়ান কার্বন অ্যাটম হয়ে যাবে। ভেরি গুড। সো লিখে রেখো স্টেটমেন্টগুলোর মানে, পরে ক্লারিফিকেশনসে সুবিধা হবে। মাস অফ ওয়ান O2 molecule is 32 times heavier than mass of one hydrogen atom. Than mass of one hydrogen atom. Clear? Oh, sorry. Then তাহলে then কি হবে? Then 1/12 mass of 1/12 mass of one carbon atom. কার্বনের কোন আইসোটোপ? 12 আইসোটোপটা। 1/12 করছি না, সো কার্বনের কোন আইসোটোপ? এটাই একবার এমসিকিউ এর কোশ্চেন ছিল, এত ইজি জায়গা থেকে। এটা একবার এমসিকিউ এর কোশ্চেন ছিল যে অ্যাটমিক ওয়েট মলিকুলার ওয়েটে কার্বনের কোন আইসোটোপটাকে ইউজ করা হয়। এটাই অর্ধেক লোকে লিখে আসতে পারেনি। সবাই জানে 1/12 মাস অফ ওয়ান কার্বন অ্যাটম, কার্বনের কোন আইসোটোপের থেকে? 12 আইসোটোপের। 1/12 করেছি মানে 12 আইসোটোপের রেসপেক্টেই করছি। এন্ড সিমিলার কোশ্চেন দুই একটা স্কুলে কখনো কখনো এসেছিল, কি রকম বলে দিয়েছিল যদি কার্বন 14 স্কেলে করতে হয় তাহলে এটা কত টাইমস মাস হয়ে যাবে। সবাই 1/12 করে এসেছে, এই রিলেশনটাই ধরতে পারেনি। আঙুল দিয়ে লিখলে আঙুলে ফ্রিকশন হবে, ব্যথা করবে, সোজা হিসেব। আঙুল দিয়ে লিখলে আঙুলে ফ্রিকশন হবে কিনা, ব্যথা করবে আঙুলে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, প্রিয়দর্শিনী, তনুষা, ক্লিয়ার পুরো ব্যাপারটা? যখন এখানে কার্বন 12 অ্যাটম ইউজ করছি, এখানে 1/12 মাস করে দিচ্ছি। যে যত টাইম সেভি, তাহলে বল ভার্গব, যদি অক্সিজেন স্কেলে ডিফাইন করতাম অ্যাটমিক ওয়েট কে বা মলিকুলার ওয়েট কে, তাহলে এখানে কত টাইমস মাস করতাম? 1/16 মাস করতাম। অক্সিজেনের কোন আইসোটোপকে ইউজ করে? অক্সিজেনের 16 আইসোটোপটাকে ইউজ করে। যদি এটা ক্লোরিন স্কেলে করতাম তাহলে বল মোহনা কি করতাম? এখানে ক্লোরিন স্কেলে যদি অ্যাটমিক ওয়েট কে ডিফাইন করছি বা মলিকুলার ওয়েট কে ডিফাইন করছি, 1/35.5 টাইমস মাস করতাম। 1/35.5 টাইমস মাস করতাম। এন্ড এখানে ক্লোরিনের আইসোটোপটাকে ইউজ করতাম। বা স্পেসিফিক্যালি করতে গেলে 1/35 আইসোটোপকে ইউজ করতাম, আর এখানে ক্লোরিন 35 লিখতাম। 35.5টা হচ্ছে ক্লোরিনের 35 আর 37 এর অ্যাভারেজ অ্যাটমিক মাস। অ্যাভারেজটা বের হয় কেমন করে এক্ষুনি আমরা দেখব। সো এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক মাস 35.5 অ্যাভারেজ করে বের হয়। যদি আমরা এখানে 1/35 মাস অফ ওয়ান ক্লোরিন অ্যাটম করি, সেই ক্লোরিন অ্যাটমটা 35 আইসোটোপ। অর্থাৎ যে আইসোটোপ ইউজ করছি সে নিজেই তো অত টাইমস হেভি হয়ে বসে আছে, তাই 1/, অত টাইমস করতে হচ্ছে আমাকে। ঠিক, চলে আসছি আমরা অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা অ্যাভারেজ অ্যাটমিক মাস বলতে কি বোঝায়। ইনফ্যাক্ট যদি মুখস্থ করো, যখন অ্যাটমিক মাসের ডেটাগুলো মুখস্থ করবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে একটা ফ্র্যাকশন এসছে। ফর এক্সাম্পল, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট কে বলবে? তনুষা বলো, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট কত? মুখস্থ করতে বলেছি অনেকদিন আগে থাকতে। তনুষা, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট বল। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট, প্রিয়দর্শিনী, লিথিয়ামের অ্যাটমিক ওয়েট 6.94। এবার ও যে 6.94 বলছে, 6.94 বলছে, তার মানেটা কি? ফ্র্যাকশনে আসছে।
শুধু লিথিয়াম কেন, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট আমরা 16 জানি, অ্যাকচুয়ালি ওটা 15.99। কার্বনের অ্যাটমিক মাস আমরা কত জানি 12, ওটা অ্যাকচুয়ালি 12.01। সো ফ্র্যাকশনে কেন আসে? ক্লোরিনেরটা তো ক্লিয়ারলি দেখতে পাই 35.5 ফ্র্যাকশনেই আসে, ম্যাগনেসিয়াম 24.3 ফ্র্যাকশনেই আসে, সোডিয়ামের অ্যাটমিক মাস কত জানি 23, ওটা অ্যাকচুয়ালি 22.97 বা 99 এরকম কিছু একটা। সো কেন ফ্র্যাকশনে আসে? কারণ মোস্ট অফ দ্য অ্যাটম আইসোটোপ ফর্মে এক্সিস্ট করে, কেউ একটা ফর্মে এক্সিস্ট করে না মোস্ট অফ দ্য অ্যাটম, কারণ মিনিমাম একটা হলেও আইসোটোপ আছে, বেশিরভাগ ক্ষেত্রে 2-3টে আইসোটোপ থাকে, টিনের যেরকম 10টা আইসোটোপ আছে। সো মোস্ট অফ দ্য অ্যাটম কি ফর্মে এক্সিস্ট করছে? আইসোটোপ ফর্মে। তাই যখন আমরা অ্যাটমিক ওয়েট বলছি মানে ন্যাচারালি এক্সিস্ট করছে আইসোটোপ ফর্মে, তার মানে তুমি যে কার্বনটা চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমার পেন্সিলের শীষে যে কার্বনটা আছে গ্রাফাইট ফর্মে, বাড়িতে যে কয়লাটা সামহাও কোনো কারণে তুমি ইউজ করছো, কয়লা ইউজ করছো কার্বন ফর্মে, ওই কার্বনের মধ্যে খালি কার্বন 12 নেই, কিছুটা হলেও কার্বন 14 ইনবিল্ট আছে। যে ক্লোরিন গ্যাসটা ইউজ করা হচ্ছে ব্লিচিং সেন্সে, সুইমিং পুলে ক্লোরিন গ্যাস চার্জ করা হচ্ছে, ওই ক্লোরিন গ্যাসের মধ্যে কেবলমাত্র ক্লোরিন 35 নেই, ওর মধ্যে কিছুটা 37 ক্লোরিনও আছে। সো আমরা ওই জন্য যখন অ্যাটমিক মাস ক্যালকুলেট করি, আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাসটা ক্যালকুলেট করি। আর অ্যাভারেজটা কেমন করে ক্যালকুলেট করা হয়? যেরকম ফর এক্সাম্পল অ্যাটমিক মাস অফ ক্লোরিন হচ্ছে 35.5, ফ্র্যাকশনস কেন হচ্ছে? কারণ ক্লোরিনের যে দুটো আইসোটোপ আছে, কি কি আইসোটোপ? একটা 35 আইসোটোপ আর একটা 37 আইসোটোপ, এরা হচ্ছে ন্যাচারাল আইসোটোপ। এই ক্লোরিনের দুটো ন্যাচারাল আইসোটোপের ন্যাচারাল অ্যাবান্ডেন্স মানে তারা নেচারে কি প্রপোর্শনে এক্সিস্ট করে, ন্যাচারাল অ্যাবান্ডেন্স হচ্ছে 75% অর্থাৎ নেচারের মধ্যেই কিছুটা ক্লোরিন গ্যাস যদি নাও, ওই ক্লোরিন গ্যাসটা যদি তোমার সামহাও ওর মধ্যে যদি 100টা ক্লোরিন মলিকিউল থাকে, 100টা ক্লোরিন অ্যাটম থাকে, তার মধ্যে ওই ক্লোরিন মলিকিউল ওই ক্লোরিনের গ্রুপটার মধ্যেই 75% থাকবে 35 ক্লোরিনটা, আর বাকিটা থাকবে 25% থাকবে 37 ক্লোরিনটা। অর্থাৎ ন্যাচারালি যদি তুমি ক্লোরিনকে কোথাও থেকে কালেক্ট করো, সেখানে এই রেশিওটা দেখতে পাওয়া যায়। তাহলে এখান থেকে এখন অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা কেমন করে ক্যালকুলেট করা হচ্ছে? এটা ক্লোরিনের জন্য না, এটা অনেক সময় অন্য কিছু দিয়ে ক্যালকুলেশনটা আসে, আমরা ক্লোরিনকে দিয়ে বুঝি, বাট অন্য কিছুর জন্য ক্যালকুলেশনটা সেম ওয়েতে অ্যাপ্লিকেবল থাকবে। অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট ক্যালকুলেট করা হচ্ছে 75% আছে 35 ক্লোরিনটা, 25% আছে 37 ক্লোরিনটা, ডিভাইডেড বাই টোটাল পার্সেন্টেজ 100, ক্যালকুলেট করলে দিস গিভস 35.5। অ্যাপারেন্টলি মনে হতে পারে কি না 35 আর 37 এর অ্যাভারেজ তো 36 হওয়ার কথা, ইয়েস অর নো? 35 আর 37 এর অ্যাভারেজ কত হওয়ার কথা? 36 কখন হবে এক্ষুনি ক্যালকুলেট করে দেখে নাও। 35 ইনটু 50% আছে আর 37 ও 50% আছে। যদি এক্স্যাক্টলি 50-50 থাকে ক্যালকুলেট করে দেখে নাও 36। আমরা সিম্পল এটাকে এরকম করে দিই 35 প্লাস 37/2, দ্যাট ইজ 36 করে দিই, রাইট? আমরা যে বাই 2টা করি ওর অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা এরকম 35 ইনটু 50 প্লাস 37 ইনটু 50/100 ইকুয়াল টু 36 আসতো। আমরা সিম্পল ওটাকে বাই 2 করে দিই। কেন বাই 2 করি? দুটো থেকে 50 কমন নিয়ে নিই, 50 কমন নিয়ে 50/100 করে বাই 2 হয়ে যাচ্ছে। সো ম্যাথমেটিক্যালি জিনিসটা এরকম করে চলছে, কিন্তু এখানে কি 50-50 রেশিওতে আছে? 75-25 রেশিওতে আছে। সো অ্যাকর্ডিংলি আমরা রেশিওটা পুট করব, তাহলে দেখতে পাবো, দেখো ক্লিয়ারলি বুঝতেও পারছো 35টা বেশি অ্যামাউন্টে আছে, তাই ফ্র্যাকশনটাও 35 এর দিকেই আছে, 37 এর দিকে যায়নি। সো 35.5 এটা যদি যে কোনো কিছুর জন্য অ্যাপ্লিকেবল। কালকে যদি বলে দিল তোমাকে হয়তো কার্বনের রেশিওটা বলে দিল, 12 কার্বন আছে 14 কার্বন আছে, তাদের আইসোটোপিক রেশিও বলে দিয়েছে। সেম হইতে 12 কার্বন ইনটু তার রেশিও প্লাস 14 কার্বন ইনটু তার রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও 100, তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাসটা ক্যালকুলেট করতে পারবে। ক্লিয়ার? চলো লিখে নিতে চাও লিখে নিতে পারো কেমন করে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। এটাকে আইসোটোপিক মাসও বলা হয়, কারণ এটা কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েট বললাম না, এটা পুরো আইসোটোপদের অ্যাভারেজ অ্যাটমিক মাসটা বললাম। কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েট বললাম না, পুরো আইসোটোপগুলোর অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা বললাম, কারণ ন্যাচারালি আইসোটোপগুলো একসাথে মিলেমিশে এক্সিস্ট করছে। ন্যাচারালি আইসোটোপগুলো একসাথে মিলেমিশে এক্সিস্ট করছে। পটাশিয়ামের দুটো আইসোটোপ আছে, কি কি আইসোটোপ? একটা 39, একটা 40। 39 আইসোটোপটা কমন আইসোটোপ আর 40 আইসোটোপটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। তাই আমাদের বডিতেও পটাশিয়াম আয়ন প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? বায়োলজিতে টুকটাক পড়েছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এগুলো প্রেজেন্ট আছে। নার্ভাস সিস্টেমের জন্য ইউজফুল, হার্টের পাম্পের জন্য ইউজফুল, মাসেল কন্ট্রাকশনের জন্য ইউজফুল। তার মানে আমাদের বডিতেও পটাশিয়াম 40 আইসোটোপটা একটু হলেও, তার মানে আমাদের বডি থেকে একটু হলেও রেডিয়েশন এমিট হয়। ক্লিয়ার? আমাদের বডি থেকে দু রকমের রেডিয়েশন এমিট হয়। একটাকে বলি আমরা হিট রেডিয়েশন, যেটাকে আইআর রেডিয়েশন বলা হয়, যেটার উপর বেস করে
বিভিন্ন রকমের গান তৈরি হয়েছে যে যাকে অন্ধকারও দেখতে না পাওয়া যায় কিন্তু ওর আইআর রেডিয়েশনটা দেখে ওকে হিট করা যায়। সো ওই গানের মধ্যে আইআর সেন্সর থাকে। আর সেকেন্ড হচ্ছে আর একটা রেডিয়েশন এমিট হয়, সেটা হচ্ছে পটাশিয়াম 40 থেকে রেডিও অ্যাক্টিভ এমিশন। আলফা রে, বিটা রে, গামা রে এই ধরনের রেস বেরোয়, অবশ্যই খুবই কম অ্যামাউন্টে আছে, লাভ কিছু নেই। তো পটাশিয়াম প্রেজেন্ট আছে আমাদের বডিতে, আমাদের বডি থেকে রেডিও অ্যাক্টিভ এমিশন হয়, এটাই বলতে চাইছি। হিট এমিশন অ্যান্ড রেডিও অ্যাক্টিভ এমিশন এই দুটো এমিশন আমাদের বডি থেকে হয়। রেডিও অ্যাক্টিভ এমিশনের সোর্সটা কি? পটাশিয়াম 40। পটাশিয়াম এমনিতেই প্রয়োজন, কিন্তু পটাশিয়াম কি একলা খালি 39 আইসোটোপ নিয়ে আসছে? ন্যাচারালি ওর মধ্যে 40 আইসোটোপটা প্রেজেন্ট আছে, তাই ওটাও আমাদের বডিতে ঢুকছে। আমাদের বডিতে কেন, প্ল্যান্টের বডিতে, এনি অ্যানিমেলের বডিতে ওটা কিন্তু ঢুকছে। সেইভাবে আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করে থাকি। চলে আসছি মূল কনসেপ্টে। মূল কনসেপ্টে এখানে একটা সুন্দর চার্ট বানানো আছে, বাট আমরা এই চার্টে যাওয়ার আগে আমরা আরো ইজি ওয়েতে পুরো জিনিসটা বুঝে নেব যে এক্স্যাক্টলি মোল কনসেপ্ট বলতে কি মিন করছি। মোল হচ্ছে কিসের ইউনিট? কে বলবে? প্রিয়দর্শিনী বল, মোল কিসের ইউনিট? অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের অদ্রিজা বল কোন মেথডে ইউনিট? এসআই, সিজিএস, এফপিএস? এসআই মেথডে। সো অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের সঙ্গে মাসের কি ডিফারেন্স? যে আলাদা করে মোল করতে হলো, কেজি গ্রামেই তো চলছিল। দোকানে গিয়ে তো বলছি না 1 মোল আলু দিন। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিটকে মোল বলে আলাদা করে নিয়ে আসা কেন হলো? যেখানে মাসকে রিপ্রেজেন্টই করা হচ্ছে, কেজি, গ্রাম, কুইন্টাল, টন এসবে তো আরামসে চলছিল। আলাদা করে অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে মিন করার জন্য মানে প্রয়োজনটা কি পড়লো সেটাই জিজ্ঞেস করছি। নিশ্চয়ই মাসের রেসপেক্টে একটা স্ট্যান্ডার্ড, কিন্তু এর প্রয়োজনটা কি বললো? কেন আমি এটা বলতে পারলাম না ফর এক্সাম্পল 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলে ছেড়ে দিতে পারতাম? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আবার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই স্পেসিফিকেশনের প্রয়োজন কি হলো? বল, ঠিক হচ্ছে না? সিম্পল ক্যালকুলেশনসে আসার জন্য। কারণ যখনই আমি বলছি 40 গ্রাম NaOH, সো অবভিয়াসলি 40 গ্রামটা শুনতে ইজি লাগছে, কারণ কিন্তু যখন এটা 230.5 গ্রাম NaOH হয়ে যাবে, সো যখনই মাসের রেসপেক্টে করছি তখনই একটা বড় নাম্বার হয়ে যাচ্ছে প্রথম কথা, সেই নাম্বারটা একটু কমপ্লিকেটেড নাম্বার হয়ে যেতে পারে পয়েন্টের বেসিসে। কিন্তু মোলে সেটাকে যদি ডিভাইড করে নিয়ে আসা যায়, মোল ফর্মে নিয়ে আসা যায়, তাহলে একটু ক্যালকুলেশনসের পার্টটা ইজি থাকবে। জাস্ট এইটার জন্য নতুন একটা ইউনিট ইন্ট্রোডিউস করা হয়েছিল, ক্যালকুলেশন পার্টটাকে ইজি করার জন্য। তো অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মোল। 1 মোল বলতে এক্স্যাক্টলি কি বুঝি? 1 মোলের 3টে ডাইমেনশন আছে। এই চারটা এখন যে ড্র করে দিচ্ছি মাথায় ছেপে নেবে পুরো। 1 মোলের 3টে ডাইমেনশন আছে। প্রথমটা হচ্ছে মাস ডাইমেনশন, অর্থাৎ 1 মোল কোন সাবস্টেন্সের মাস বলতে কি মিন করা হয়? 1 মোল কোন সাবস্টেন্সের মাস বলতে কি মিন করা হয়? সাবস্টেন্সটা হতে পারে এলিমেন্ট, অ্যাটম, বা সাবস্টেন্সটা হতে পারে কম্পাউন্ড, কম্পাউন্ড বলছি, মলিকিউল। যদি 1 মোল কোন সাবস্টেন্সের চারটা ড্র করতে থাকবে, 1 মোল কোন সাবস্টেন্সের মাসকে নিয়ে বলা হয়, তাহলে মাস অ্যাটমটার হতে পারে বা মলিকিউলটার হতে পারে। অ্যাটমের মাস হবে ওর যে অ্যাটমিক ওয়েট, তার পাশে গ্রাম লিখে দেব, দ্যাট মাচ গ্রাম। মলিকিউলটার মাস হবে ওই সাবস্টেন্সের যে মলিকুলার ওয়েট, ওই সাবস্টেন্সের যে মলিকুলার ওয়েট, তার পাশে গ্রাম লিখে দেব, দ্যাট মাচ গ্রাম। অর্থাৎ 1 মোল সাবস্টেন্সের 1 মোল কোন অ্যাটমের মাস কত? তার অ্যাটমিক ওয়েট গ্রাম। 1 মোল কোন মলিকিউলের মাস কত? তার মলিকুলার ওয়েট পাশে গ্রাম। এটা হচ্ছে মাস ডাইমেনশন। 1 মোল সাবস্টেন্সের পার্টিকেল ডাইমেনশন, নাম্বার অফ পার্টিকেল। 1 মোল সাবস্টেন্সের নাম্বার অফ পার্টিকেল ডাইমেনশন। আমরা জানি 1 মোল কোন সাবস্টেন্স মানে তার মধ্যে কতগুলো পার্টিকেল থাকে, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকে, যার ভ্যালুটা হচ্ছে 6.022 into 10 to the power 23। দ্যাট ইজ, এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার Na। Na দিয়ে রিপ্রেজেন্ট করি নাম্বার অফ পার্টিকেল ডাইমেনশন। মানে 1 মোল অ্যাটম হোক, 1 মোল মলিকিউল হোক, 1 মোল আয়ন হোক, 1 মোল টাকা হোক, দিস মাচ। তো সারা জীবনে যদি কেউ 1 মোল টাকা রোজগার করতে পারে, তার অন্তত নেক্সট 50 জন্ম বসে বসে খাবে, জাস্ট 1 মোল টাকা। আম্বানিরও নেই, কি করে থাকবে? 10 to the power 23, 10 to the power 8 মানে 1 crore, 10 to the power 16 মানে 1 crore, 10 to the power 24 মানে 1 crore।
আম্বানি এখনো 1000 ক্রোড়ে আছে, লাখ ক্রোড়ও যেতে পারেনি। 1 ক্রোড় তো অনেক পরের কথা। ঠিক আছে, সো আম্বানি কোথায় আছে? আম্বানি বাই বিল গেটস বা জেফ বেজস, এটা কোন জায়গায় আছে? 1000 ক্রোড়ে। 1000 ক্রোড় থেকে লাখ ক্রোড় হবে, লাখ ক্রোড় থেকে 1 ক্রোড় হবে, সেটা হবে 10 টু দি পাওয়ার 16। অনেক দেরি। সো 1 মোল সাবস্টেন্স, 1 মোল সামান্য অ্যামাউন্টের টাকা রোজগার করতে পারা যাচ্ছে না। যে পৃথিবীর টপ মোস্ট বড় লোক, সেও সামান্য 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কাছেই হেরে যাচ্ছে। পুরো পৃথিবীতেও এত টাকা নেই, সামান্য 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কাছে যতগুলো পার্টিকেল আছে। আরে সোডিয়াম কেন, যে কোনো কিছু 1 মোল গ্লুকোজে, যে কোনো একটা 1 মোল সাবস্টেন্সে 1 মোল মানে হচ্ছে গ্লুকোজের মাস হচ্ছে 180। সো 180 গ্রাম মাত্র গ্লুকন্ডি নিয়েছে, 500 গ্রাম গ্লুকন্ডি তো ছেড়েই দাও, 180 গ্রামের গ্লুকন্ডি নিয়েছে, তার মধ্যে যতগুলো পার্টিকেল আছে অত টাকা তো পুরো পৃথিবীতেও নেই। মাত্র 58 গ্রাম নুনের মধ্যে যতগুলো পার্টিকেল আছে অত টাকা তো পুরো পৃথিবীতেও নেই। সো 1 মোলের নাম্বার অফ পার্টিকেল ডাইমেনশনটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস। ক্লিয়ার? আচ্ছা, এর একটা ভলিউম ডাইমেনশন আছে। ভলিউম ডাইমেনশনটা খালি অ্যাপ্লিকেবল ফর গ্যাসেস অ্যাট এসটিপি, গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল এসটিপি তে। সো কি এটা বলছে? 1 মোল এনি সাবস্টেন্স যদি হয় তাহলে তার ভলিউম হবে 22.4 লিটার বা 22400 ml, 22400 ml। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 মোল এনি সাবস্টেন্সের ভলিউম হবে। কার জন্য? গ্যাসিয়াস ভলিউম। এবার এই তিনটের মধ্যে কোরিলেশন করব আমরা এখন, একটা এলিমেন্টের থ্রু দিয়ে, একটা কম্পাউন্ডের থ্রু দিয়ে, এক্সাম্পলের থ্রু দিয়ে দেখবো। না, শেষ। 1 মোলের তিনটে ডাইমেনশন, একটা হচ্ছে ভলিউম ডাইমেনশন, একটা মাস ডাইমেনশন, একটা নাম্বার অফ পার্টিকেল ডাইমেনশন। 1 মোল বলতে আমরা এই জিনিস তিনটেই বুঝি সাম অর দ্য ডিফারেন্ট ওয়েতে। এটাকে অ্যাভোগাড্রো নাম্বারটাকে শর্টে আমরা এনে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। হয়ে গেছে লেখা? আচ্ছা, অনলাইনে যারা আছো 1 মোলের তিনটে ডাইমেনশন ক্লিয়ার একদম? কারণ এদের মধ্যে এবার কোরিলেশন করবো আমরা। তনুষা, প্রিয়দর্শিনী, চৈতি ক্লিয়ার পুরোপুরি? চৈতি ক্লিয়ার? ওকে, ফাইন। চেঞ্জ করছি, একটা এক্সাম্পলের থ্রু নিচ্ছি। প্রথমে আমরা এক্সাম্পল হিসাবে একটা এলিমেন্টকে নেব, দেন আমরা এক্সাম্পল হিসাবে একটা কম্পাউন্ডকে নেব। সো এলিমেন্টটা নিলাম অক্সিজেন গ্যাস, এলিমেন্টটা নিলাম অক্সিজেন গ্যাস। তাহলে আমরা প্রথমে একে একে চেক করছি কি কি পয়েন্ট। দেখো, 1 মোল অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাস মানে একদম ক্লিয়ারলি গ্যাসটা কি ফর্মে থাকে? অ্যাটম না মলিকিউল? গ্যাসটা কি ফর্মে থাকে? অ্যাটম না মলিকিউল? এই গ্যাসটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে কি করে না? তাহলে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করলে সেটা অ্যাটম না মলিকিউল? ক্লিয়ার? তার মানে এটা 1 মোল অক্সিজেন মলিকিউলকে মিন করছে বেসিক্যালি। 1 মোল অক্সিজেন গ্যাস মানে সেটা বেসিক্যালি 1 মোল অক্সিজেন মলিকিউলকে মিন করছে। 1 মোল অক্সিজেন মলিকিউল মানে তার মাস কত হবে? অক্সিজেনের মলিকুলার ওয়েট যত তাই, তাহলে অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32, তার মানে এর মাস হবে 32 গ্রাম। ক্লিয়ার পয়েন্ট? এই 32 গ্রাম অক্সিজেন মলিকুলের মধ্যে কতগুলো অক্সিজেন মলিকুল থাকবে? 6.023 বা Na বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? Na নাম্বার অফ অক্সিজেন মলিকুলস থাকবে, Na নাম্বার অফ অক্সিজেন মলিকুলস থাকবে, মানে এসটিপি তে ওই পুরো 32 গ্রামের ভলিউম কত হবে? 22.4 লিটার। এসটিপি তে পুরো 32 গ্রাম যে অক্সিজেন গ্যাস, 32 গ্রাম যে অক্সিজেন মলিকুল, তার ভলিউম হবে 22.4 লিটার। মানে ওই 32 গ্রাম অক্সিজেন মলিকুলের মধ্যে, যেটা কিনা 1 মোল অক্সিজেন মলিকুল, যার মধ্যে কিনা Na নাম্বার অফ অক্সিজেন মলিকুলস আছে, ওর মধ্যে অক্সিজেন অ্যাটম কতগুলো থাকবে? 2 ইনটু Na অক্সিজেন অ্যাটমস থাকবে। কারণ একটা অক্সিজেন মলিকুলে দুটো অ্যাটম থাকে, তাই 1 মোলের মধ্যে 2 ইনটু Na এতগুলো অক্সিজেন অ্যাটম থাকবে 1 মোল অক্সিজেন মলিকুল যদি হয়। এবার ইন্টাররিলেশনটা তাহলে কেমন হলো? এই সবকটা যদি ইকুয়াল হয়, ক্লিয়ারলি বলো 2 ইনটু Na এতগুলো অক্সিজেন অ্যাটমের মাস কত? 32 গ্রাম। তাহলে একটা অক্সিজেন অ্যাটমের মাস বেরিয়ে যাবে এবার, যেটা অ্যাটমিক ওয়েটের থ্রু দিয়ে বেরোয়নি। অ্যাটমিক ওয়েটে কি অ্যাবসলিউট মাস বেরিয়েছিল না রিলেটিভ হেভিনেস নিয়ে কথা বলছিলাম?
কিন্তু এখন অ্যাবসলিউট মাসটা বেরোবে যে 2 ইন্টু Na এতগুলো অ্যাটমের মাস 32 গ্রাম, তাহলে একটা অ্যাটমের মাস ইউনিটারি মেথড, তাহলে আমাদের বেরিয়ে যাবে হচ্ছে একটা অক্সিজেন অ্যাটমের অ্যাবসলিউট মাস, যেটা আমরা তখন অ্যাটমিক ওয়েটের থ্রু দিয়ে বলতে পারি না, রিলেটিভ হেভিনেসের কথা আমাদের বলতে হয়েছিল। ক্লিয়ার? সিমিলারলি যদি বলা হয় 32 গ্রাম কোন একটা রিঅ্যাকশনে বললো 11.2 ml 11.2 লিটার অক্সিজেন গ্যাস ইভলভ হয়েছে, তো ওই গ্যাসের মাস কত? 11.2 লিটার অক্সিজেন গ্যাস ইভলভ হয়েছে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, ওই গ্যাসের মাস কত? কতটা মাসের অক্সিজেন গ্যাস ইভলভ হয়েছে? 11.2 লিটার অক্সিজেন গ্যাস ইভলভ হয়েছে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, কত মাস তার? 16 গ্রাম। কেন? কারণ 22.4 লিটার যদি ইভলভ হতে এসটিপি তে, তার মাস কত হওয়া উচিত ছিল? 32 গ্রাম, কারণ 22.4 লিটার মানে 1 মোল, সেটাই 32 গ্রাম। তাহলে ইভলভ হয়েছে কত? 11.2, হাফ ইভলভ হয়েছে, তো তার মাস হাফ হবে, 32 গ্রামের জায়গায় 16 গ্রাম হবে। ক্লিয়ার? অনলাইনে যারা আছে এই রিলেশনটা ক্লিয়ার? তো এই কোরিলেশন গুলো টানতে হবে কিন্তু। তনুষা, চৈতি, প্রিয়দর্শিনী কোথাও ক্লিয়ার না হলে বলবে। সেটা হয়ে গেল আমাদের তাহলে একটা এলিমেন্টের রেসপেক্টে রিলেশনটা। মাস ডাইমেনশন নিয়েছি, পার্টিকেল ডাইমেনশন নিয়েছি, পার্টিকেলের মধ্যে বা দুই রকম পার্টিকেলকে মিন করেছি, মলিকুল হলে কি হবে, অ্যাটম হলে কি হবে, এবং ভলিউম ডাইমেনশনকে নিয়েছি, এবং এরা সকলেই একে অপরের সঙ্গে ইকুয়াল। চলে আসছে এবার একটা আমরা কম্পাউন্ডের রেসপেক্টে। কম্পাউন্ড CO2 গ্যাস, কম্পাউন্ডের রেসপেক্টে বলছি। So 1 mole carbon dioxide gas, 1 mole carbon dioxide gas মানে তনুষা বল, এটা কার্বন ডাইঅক্সাইডের মলিকিউল না কার্বন ডাইঅক্সাইডের অ্যাটম? তনুষা, মলিকিউল, কারণ কম্পাউন্ডের মিনিমাম পার্টিকেলটা হচ্ছে মলিকিউল। 1 mole কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানেই হচ্ছে 1 mole কার্বন ডাইঅক্সাইড মলিকিউল যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। তার মানে এই 1 mole কার্বন ডাইঅক্সাইডের মাস কত? 1 মোল কার্বন ডাই অক্সাইডের মাস কত? 44 গ্রাম, যেটা হচ্ছে অ্যাটমিক, যেটা হচ্ছে মলিকুলার ওয়েট, তাই তো? সো এর মলিকুলার ওয়েট 44, সো এর মাস হচ্ছে তাহলে 44 গ্রাম। ওর মধ্যে কতগুলো কার্বন ডাই অক্সাইড পার্টিকেল আছে বা কার্বন ডাই অক্সাইড মলিকুল আছে 1 মোলের মধ্যে? এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ কার্বন ডাই অক্সাইড মলিকুলস আছে, এতগুলো কার্বন ডাই অক্সাইড মলিকুলস আছে ওর মধ্যে। আচ্ছা, ওই 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত? 22.4 লিটার অ্যাট, তাহলে যদি বলে দিলে এসটিপি তে কোনো একটা রিঅ্যাকশনে এগেইন 44.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইভলভ হয়েছে, ওই কার্বন ডাই অক্সাইডের মাস কত? 88 গ্রাম, কারণ 44.4 মানে 44.8 মানে ডাবল ভলিউম ইভলভ হয়েছে, তার মাস হবে ডাবল হয়ে যাবে, 44 এর জায়গায় 88 গ্রাম হয়ে যাবে। আচ্ছা, এবারে লাস্ট পয়েন্টটা আসছে, খুব ক্রুশিয়াল। 1 মলিকুল CO2 এর মধ্যে, 1 মলিকুল, মোল বলছি না, 1 মলিকুল CO2 তে কটা C অ্যাটম আছে আর কটা O অ্যাটম আছে? তাহলে 1 মোল CO2 তে কত মোল কার্বন থাকবে? 1 মোল, একটা নয়, এখন 1 মোল কার্বন থাকবে। একটাতে একটা আছে আর দুটো আছে, তাহলে 1 মোলে 1 মোল থাকবে আর 2 মোল থাকবে। ক্লিয়ার? একটার মধ্যে একটা C, একটা দুটো O আছে, তাহলে 1 মোল CO2 তে 1 মোল C and 2 মোল অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? 3 into Na করলে তো 3 into Na কি সেম পার্টিকেল না? 3 into Na ডিফারেন্ট পার্টিকেল। তাহলে ওখানে আমাকে ক্লিয়ারলি বলতে হবে যে 1 মোল একটা পার্টিকেল, 2 মোল আরেকটা পার্টিকেল, টোটাল 3 Na অবভিয়াসলি। কিন্তু যেহেতু তারা সেম পার্টিকেল নয়, আমরা এখানে বলতে পারি তাহলে এর মানেটা হচ্ছে 1 মোল। আচ্ছা, এটা এখানে লিখবো না, এখানে তো নাম্বারটা লিখছি, এটা এখানে লিখছি। 1 মোল CO2 মানে তাহলে আর কি দাঁড়াচ্ছে? এর মধ্যে আছে হচ্ছে 1 মোল C অ্যাটম প্লাস 2 মোলস O অ্যাটম। অ্যাটম গুলো বলছি এখানে আমরা, 1 মোল C অ্যাটম প্লাস 2 মোল O অ্যাটম, এইটা নিয়ে পুরোটা তৈরি হয়েছে 1 মোল CO2 মলিকিউল। আর পার্টিকেলের রেসপেক্টে লিখতে গেলে লিখতে হবে Na নাম্বার অফ C অ্যাটমস প্লাস 2Na নাম্বার অফ O অ্যাটমস, যার মানে টোটাল নাম্বার হচ্ছে 3Na। টোটাল অ্যাটম যদি বলে 3Na আছে, যার মধ্যে Na আছে Ca কার্বন অ্যাটম এন্ড 2Na আছে হচ্ছে অক্সিজেন অ্যাটম, কারণ 1 মোল কার্বন অ্যাটম আর 2 মোল অক্সিজেন অ্যাটম নিয়ে পুরোটা তৈরি হয়েছে। কুইকলি বল, 1 মোল কার্বন অ্যাটমের মাস কত? 1 মোল কার্বন অ্যাটমের মাস কত? 12 গ্রাম। 1 মোল অক্সিজেন অ্যাটমের মাস কত? এই 1 মোল অক্সিজেন অ্যাটম, তাহলে 2 মোল অক্সিজেন অ্যাটমের মাস কত? তাহলে টোটাল মাস কত?
ল অফ কনজারভেশন অফ মাস ম্যাচ হয়েছে যে 1 মোল কার্বন অ্যাটমের মাস 12 গ্রাম, 2 মোল অক্সিজেন অ্যাটমের টোটাল মাস 32, কারণ 1 মোলের মাস 16, অক্সিজেন অ্যাটম বলছি এখন, তাহলে টোটাল মাস ম্যাচ হয়ে গেছে, ল অফ কনজারভেশন অফ মাস স্যাটিসফাইড। অর্থাৎ মোলটা তো একটা আর্টিফিশিয়াল কনসেপ্ট, অর্থাৎ মাস নিয়ে কাজ করতে পারতাম, নো ছবি খাতায়। মাসটা একটা জেনারেল কনসেপ্ট যে মাস নিয়ে ডিল করতে পারতাম, কিন্তু মাস নিয়ে ডিল করতে গিয়ে অসুবিধা হচ্ছে বলে মোলের কনসেপ্ট নিয়ে এলাম, কিন্তু মোলের কনসেপ্ট আনতে গিয়ে কি মাস কোথাও ভায়োলেট হয়ে গেছে, তার মানে মোলের যে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছি সেটা একদম কারেক্ট আছে। যে মাসকে হ্যান্ডেল করতে গিয়ে মোলের কনসেপ্ট নিয়ে এলাম, কিন্তু মোলের কনসেপ্ট যে কারেক্ট আমরা দেখলাম এখানে যে মোলের কনসেপ্ট একদম ঠিকঠাক আছে। মোলের যে 3টে ডাইমেনশন দেখেছি, 3টে ডাইমেনশন একদম ঠিকঠাক ভাবে করা হয়েছে, কারণ মাসটা মেনটেন হচ্ছে। মাস মেনটেন হচ্ছে মানে পুরো জিনিসটা ক্লিয়ার আছে, অ্যাঙ্গেল গুলো ক্লিয়ার। এবার এখান থেকে বিভিন্ন রকম স্টয়কিওমেট্রি যখন করব, প্রবলেম করব, এখান থেকে বিভিন্ন রকমের রিলেশনস গুলো ড্র করতে হবে। ফর এক্সাম্পল কুইকলি ধরো এটা একটা এমসিকিউ এর কুইক প্রবলেম, কিচ্ছু ডেটা দেওয়া থাকবে না, বলবে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড, নো ডেটা, ক্যালকুলেট দ্য পার্সেন্ট অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড, 12/44 ইন্টু 100 করতে হবে, কারণ 12 হচ্ছে কার্বন, কারণ অ্যাকচুয়ালি কি আছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে তার মধ্যে 1 মোল কার্বন আছে। এবার 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, 1 মোল কার্বন মানে 12 গ্রাম, সো 12/44 ইন্টু 100 করে দেবো, যেটা বেরোবে সেটা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ। সো যখনই ইউজুয়ালি এক্সাম হলে অনেক সময় এটা হয়, এটা তো কার্বন ডাইঅক্সাইড ইজি ছিল, অনেক সময় এক্সাম হলে যেটা সিচুয়েশন হয় সেটা হচ্ছে কোনো ডেটা না দেখতে পেলে একটা নার্ভাসনেস ফিল হয়, যে কিছুই ডেটা দেওয়া নেই, কি করে প্রবলেমটা নামবে, জাস্ট শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দিয়েছে, কোনো ডেটা দেওয়া নেই, কোনো নাম্বার দেওয়া নেই, তখন একটা নার্ভাসনেস ফিল হয়। প্রবলেমটা নিউমেরিক্যাল কিন্তু কোয়েশ্চেনে কোনো ডেটা দেওয়া নেই, তো ওই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য এই ধরনের কোয়েশ্চেন্সের সঙ্গে একটু ফ্যামিলিয়ার থাকতে হবে, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কতটা কি বা পার্সেন্টেজ কেমন, ডেটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি দিয়ে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বলে দেওয়া মানেই ইনডাইরেক্টলি ডেটা বলে দেওয়া। আচ্ছা, এগুলোই মোলেরই বিভিন্ন রকম ডাইমেনশন, যেগুলো অক্সিজেন দিয়ে দেখছিলাম, তো আমরা স্কিপ করছি আপাতত। আচ্ছা, মোল কনসেপ্টের রেসপেক্টে আরো দুটো টার্ম আমাদের দেখতে হবে, একটাকে বলা হয় গ্রাম অ্যাটম, একটাকে বলা হয় গ্রাম মলিকুল। গ্রাম অ্যাটম মানে আর কিছুই না, মোলস অফ অ্যাটম। গ্রাম অ্যাটম মানে কি জিনিস? গ্রাম অ্যাটম একটাই কথা, যার মানেটা হচ্ছে মোলস অফ অ্যাটম, আর গ্রাম মলিকুল একটাই কথা, যার মানেটা হচ্ছে মোলস অফ মলিকিউলস। গ্রাম অ্যাটম মানে হচ্ছে মোলস অফ অ্যাটম, গ্রাম মলিকুল মানে হচ্ছে মোলস অফ মলিকিউলস। তাহলে গ্রাম অ্যাটমের ফর্মুলা যেটা দিচ্ছে, এটা বেসিক্যালি কিসের ফর্মুলা? মোলেরই ফর্মুলা। কাদের জন্য? অ্যাটমদের জন্য। ফর্মুলাটা কি? গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট। কোশ্চেনে যে মাস দেওয়া আছে ডিভাইডেড বাই ওই সাবস্টেন্সের অ্যাটমিক ওয়েট করলে আমরা মোলসটা পেয়ে যাব। কার মোল পাবো? অ্যাটমের, তাই ওটাকে গ্রাম অ্যাটম বলছি। তাহলে 1 মোল অফ অ্যাটম মানেটাই কি? 1 মোল অফ অ্যাটম মানেই হচ্ছে 1 গ্রাম অ্যাটম। 1 গ্রাম অ্যাটম মানেই হচ্ছে 1 মোল অফ অ্যাটম, আর 1 মোল অফ অ্যাটম মানে বাকি যা যা আমরা শিখেছি সমস্ত জিনিসটা অ্যাপ্লিকেবল থাকছে, তার মাস ডাইমেনশন, তার ভলিউম ডাইমেনশন, তার নাম্বার অফ পার্টিকেল ডাইমেনশন। 1 গ্রাম অ্যাটম মানেই 1 মোল অফ অ্যাটম। সিমিলারলি 1 মোল অফ মলিকিউল মানে কি? 1 গ্রাম মলিকিউল। অনেক সময় এই কোয়েশ্চেনে এই টার্মটা পাবে, 1 গ্রাম মলিকুল বলে 2 গ্রাম মলিকুল বলে কোয়েশ্চেন দিয়েছে। গ্রাম মলিকুল কথাটার একসাথেই কথা মানে মোল, গ্রাম অ্যাটম কথাটা একটাই কথা মানে মোল। সো এখানে গ্রাম মলিকুল মানেটা তাহলে কি হচ্ছে? গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, যেটা এখানে কি মিন করছে? মলিকুলের মোলকে মিন করা হচ্ছে গ্রাম মলিকুল দিয়ে, অ্যাটমের মোলকে মিন করা হচ্ছে গ্রাম অ্যাটম দিয়ে। তাই কোথাও যদি গ্রাম অ্যাটম টার্মটা দেখি তার মানেটাই হচ্ছে 1 মোল অ্যাটম, গ্রাম মলিকুল টার্ম দেখি তার মানে হচ্ছে গ্রাম মোল মলিকুল। ক্লিয়ার? এবারে যদি তোমাকে কোয়েশ্চেন করে, ফর এক্সাম্পল ধরো বললো যে একটা কোয়েশ্চেন ধরো এরকম থাকতে পারে, (46 গ্রাম সোডিয়াম মানে কত গ্রাম অ্যাটম সোডিয়াম? 46 গ্রাম সোডিয়াম মানে কত গ্রাম অ্যাটম সোডিয়াম? সো গ্রাম অ্যাটম মানে অ্যাকচুয়ালি কি মিন করছে? মোলই মিন করছে। সো গ্রাম অ্যাটম হোক মোল হোক একই কথা অ্যাটমের রেসপেক্টে। সো গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট করলে আমরা পেয়ে যাব গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট মানে কত? গিভেন মাস বলে যে 46, অ্যাটমিক ওয়েট সোডিয়ামের 23,
So this means 2 gram atom. 2 gram atom মানে 2 moles of sodium atom. 2 gram atom মানেটাই হচ্ছে 2 moles of sodium atom. একইভাবে যদি কোয়েশ্চেন করে 360 গ্রাম গ্লুকোজ মানে কত, এখন গ্রাম অ্যাটম বলবে না, বলবে কত গ্রাম মলিকিউল। সো কত গ্রাম মলিকিউল হবে, সেম ওয়েতে যে গ্লুকোজের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করবে, দ্যাট ইজ 160। ফর্মুলা বলছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, সরি 180, বলবে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাস 360, মলিকুলার ওয়েট 180, তাহলে 360 বাই 180, that is 2 gram molecule. 2 gram molecule মানেই হচ্ছে 2 moles of glucose molecule. 2 moles of C6H12O6 glucose molecules. So 360 গ্রাম গ্লুকোজ মানেই হচ্ছে কতগুলো, কত গ্রাম মলিকুল, ডাইরেক্টলি মোল বললো না, গ্রাম অ্যাটম বা গ্রাম মলিকুলের রেসপেক্টে বললো। সো ইনডাইরেক্টলি আমাকে মোলই ক্যালকুলেট করতে হবে, মোলের ফর্মুলা গিভেন মাস বাই অ্যাটমিক ওয়েট বা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। ঠিক ক্লিয়ার? চলো আচ্ছা চলে আসি মোলার মাস আর ভলিউম বলতে কি বোঝায়। মোলার মাস মোলার ভলিউম কিছুই না, মাস অফ 1 মোল অফ অ্যাটম, সেটাকে বলবো মোলার মাস অফ দ্যাট অ্যাটম। মোলার মাস অফ দ্যাট অ্যাটম মানে কি, অ্যাটমিক ওয়েট লিখে পাশে গ্রাম ইউনিট লিখে দাও, যত গ্রাম হবে সেটাই। যখনই বলবো মাস অফ 1 মোল অফ মলিকিউল, যদি মলিকিউল হিসেবে বলি যে 1 মোল মলিকুলের মাস কত, সেটাকেই বলবো মোলার মাস অফ দ্যাট মলিকিউল। 1 মোলের মাস সেটাই হচ্ছে মোলার মাস, যেটার ভ্যালুটা কত হবে, কিছুই না, সিম্পল ওই মলিকুলটার মলিকুলার ওয়েট লিখবো, তার পাশে গ্রাম ইউনিট লিখে দেবো। মোলার মাস অফ অক্সিজেন অ্যাটম কত হবে, মোলার মাস অফ সোডিয়াম অ্যাটম, কুইকলি মোলার মাস অফ সোডিয়াম অ্যাটম, মোলার মাস অফ সোডিয়াম অ্যাটম 23 গ্রাম। ক্লিয়ার? মোলার মাস অফ সোডিয়াম অ্যাটম। মোলার মাস অফ অক্সিজেন মলিকিউল 32 গ্রাম। মোলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড মলিকিউল 44 গ্রাম। মোলার মাস অফ গ্লুকোজ 180 গ্রাম। মোলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড 58.5 গ্রাম। অর্থাৎ মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করবো, লিখে দেবো, সেটাই গ্রাম, ওটাকেই বলছি মোলার মাস। ক্লিয়ার? আচ্ছা যদি এবার মোলার ভলিউমের কথা বলি, তাহলে হচ্ছে ভলিউম অফ 1 মোল অফ, বলো এবার অ্যাটম লিখবো না মলিকুল লিখবো, ভলিউম অফ 1 মোল অ্যাটম লিখবো না মলিকুল লিখবো, যখন মোলার ভলিউম নিয়ে কথা বলছি। মলিকুল বলছে, দেখি কে কি বলছে। এক্স্যাক্টলি, গ্যাস ইউজুয়ালি নোবেল গ্যাসগুলো বাদ দিয়ে বাকি সব গ্যাসই মলিকুল ফর্মে এক্সিস্ট করে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আর মলিকুল ফর্মেই আছে। আর ভলিউমটা কার হয়, ইউজুয়ালি মানে সবারই হয়, বাট আমরা কার ভলিউম নিয়ে কনসার্ন, গ্যাসের ভলিউম নিয়ে কনসার্ন। তাই ভলিউম যখন লিখছি তার মানে অবভিয়াসলি আমরা মলিকুলের ভলিউমকে মিন করছি, কারণ অ্যাটমগুলোতে এক্সিস্টই করতে পারে না, গ্যাসই নয় তারা প্রপারলি। তাহলে ভলিউম অফ 1 মোল অফ মলিকিউল, একেই বলবো মোলার ভলিউম। প্রিয়দর্শিনী বলো মোলার ভলিউমের ভ্যালুটা কত? প্রিয়দর্শিনী মোলার ভলিউমের ভ্যালু at STP। সো যে কোনো গ্যাস, এনি গ্যাস, তার মোলার ভলিউমের ভ্যালু কত? 22 at STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত মোহনা? এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 কেলভিন, ওটা রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 273 সব গুলিয়ে পাকিয়ে দিয়েছো, বাড়িতে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখবে বারবার করে। 22.4 লিটার, এটা হচ্ছে এসটিপি তে কোনো একটা গ্যাসিয়াস সাবস্টেন্সের মোলার ভলিউম, যেখানে এসটিপি মানেটা কি,
টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রেসার কত 1 অ্যাটমসফিয়ার মানে 76 মিলিমিটার অফ মার্কারির প্রেসার মানে 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার মানে 760 মিলিমিটার অফ মার্কারির প্রেসার। কারণ ইউনিট সবসময় 1 অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে না, ইউনিট বলে দেবে 76 মিলিমিটার অফ মার্কারি প্রেসার, 76 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার, ওটা যে 1 অ্যাটমসফিয়ার, ওটা যে এসটিপি বলছে এটা বুঝে নিতে হবে। ক্লিয়ার? বেশ, চলো তাহলে মোলার মাস এন্ড ভলিউমের কনসেপ্টটা ক্লিয়ার, যে 1 মোলের মাসই মোলার মাস, 1 মোলের ভলিউমে মোলার ভলিউম এট এসটিপি। ওকে, এবার আমরা চলে আসছি মলিকুলার ওয়েট ক্যালকুলেট কেমন করে করব। এখানে অনেকগুলো এক্সপেরিমেন্টাল মেথড আছে, তবে এক্সপেরিমেন্টাল মেথডের আগে আমরা নরমাল মেথডে একটু দেখে নিই। ইউজুয়ালি আমরা মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করে থাকি তোমরা জানো সবাই, আমরা দুই একটা জাস্ট টেস্ট করে নেব। মলিকুলার ওয়েট ক্যালকুলেশন, সো একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা দেখে নিই যে মলিকুলার ওয়েট এক্স্যাক্টলি আমরা কেমন করে ক্যালকুলেট করি। একটা এলিমেন্ট নিচ্ছি, একটা কম্পাউন্ড নিচ্ছি, বাকিগুলো কুইকলি বলবে। কুইকলি মানে পেন পেপার ছাড়া বলবে, কারণ এক্সাম হলে এমসিকিউ সলভ করতে গেলে পেন পেপার অত ইউজ করা যাবে না। সো মলিকুলার ওয়েট কেমন করে করি, অ্যাটমিক মাস ইনটু অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে কতগুলো অ্যাটম আছে, সো দ্যাট ইজ 32 হচ্ছে মলিকুলার ওয়েট। যখন মলিকুলার ওয়েট বলবো তখন কোনো গ্রাম ইউনিট আসবে না, কিন্তু যখনই মোলার মাস বলবো তখনই গ্রাম ইউনিটটা বসবে। মলিকুলার ওয়েট বলছি, মলিকুলার মাস বলছি, রিলেটিভ মলিকুলার ওয়েট, রিলেটিভ মলিকুলার মাস, তখন গ্রাম ইউনিটটা বসবে না, কিন্তু এটাকে যদি মোলার মাস বলি তখন গ্রাম ইউনিটটা বসবে। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডের কেমন করে করব, কার্বনের অ্যাটমিক ওয়েট ইনটু কার্বনের নাম্বার অফ অ্যাটম প্লাস অক্সিজেনের অ্যাটমিক ওয়েট ইনটু অক্সিজেনের নাম্বার অফ অ্যাটম, এরকম করে আমরা ক্যালকুলেট করে থাকি। সো কুইকলি বলবে, যাকে জিজ্ঞেস করবো অদ্রিজা H2SO4 এর মলিকুলার ওয়েট মনে মনে করো, দিয়ে তাড়াতাড়ি বলবে। মোহনা তোমার জন্য এটা মনে মনে, মোহনা, ভার্গব, ইকশান, অ্যামোনিয়া, সাগনিক, এই ঠিক করে 25 17 হয়ে গেছে। তাড়াতাড়ি বাকিরা করো। পেন পেপার কে ইউজ করছে বলো? 36.5, মুখে মুখে চালাও। 63। আচ্ছা, অনলাইনে কে বসে আছে? চৈতি, এটা তোমার জন্য, তাড়াতাড়ি বলবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে চলে আসি হচ্ছে চৈতি, এটা তোমার জন্য, তাড়াতাড়ি বলবে। চৈতি, প্রিয়দর্শিনী অ্যান্ড তনুষা, ক্যালকুলেট করে দাও মলিকুলার ওয়েট গুলো, যাকে যেটা দিয়েছি, পেন পেপার ছাড়া। বলো। পয়েন্ট নেওয়ার প্রয়োজন নেই, রাউন্ড মানে ইন্টিজার নাম্বারই নেবে। 342 গ্রাম কেন বলছিস? মলিকুলার ওয়েটে গ্রাম হবে না, মোলার মাস হলে গ্রাম হতো। 342, বাকিটা একটু ক্রস চেক করে নিও, যারা করছো না, অন্যগুলো যারা যেটা বলছে একটু ক্রস চেক করে নিও ঠিকঠাক বলছে কিনা। এটা ঠিক আছে এখন অবধি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা বলো তাড়াতাড়ি শাকনিক। ফসফরাস 31 মুখস্থ রাখতে হবে একদম, 1 to 30 অবধি, 1 to জিঙ্ক অবধি। এটা 342 কিনা বাকিটা একটু চেক করে নিও যারা অন্যরা যারা আছো। প্রিয়দর্শিনীর জন্য অ্যাসিটিক অ্যাসিড আছে এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে তনুষার জন্য। বলো অ্যাসিটিক অ্যাসিড কে বলছো? বলো একজন বলো। তনুষা বলো 58, বাকিটা একটু ক্রস চেক করে বলো ঠিক আছে কিনা। প্রিয়দর্শিনী 60, বাকিটা একটু ক্রস চেক করে বলো ঠিকঠাক আছে কিনা। 310, 250 কি করে হচ্ছে? 310 ক্যালকুলেট করো আবার। ক্যালসিয়াম 3টে আছে, ক্যালসিয়াম 40 into 3
40 ইন্টু 3 ক্যালসিয়াম, ঠিক আছে। এটা 2 ইন্টু পুরোটা 2 ইন্টু ভেতরে কত আছে 31 প্লাস 16 ইন্টু 4, ঠিক আছে। তাহলে 31 প্লাস 16 ইন্টু 4, 16 ইন্টু 4 মানে 64, 64 আর এখানে 31, 95 ইন্টু 2 190 প্লাস 3 ইন্টু 40 120, so 190 প্লাস 120 that is 310 ক্যালসিয়াম ফসফেট। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো কিভাবে মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করলাম, এগুলো ক্যালকুলেট করলাম হচ্ছে যখন ফর্মুলা আমার জানা আছে। ফর্মুলা সবকটা ক্ষেত্রে জানা, ফর্মুলা জানা থাকলে আমরা ইজিলি অ্যাটমিক ওয়েটের থ্রু দিয়ে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে পারি। সো এখন চলে যাচ্ছি যদি ফর্মুলা না জানা থাকে, এক্সপেরিমেন্টালি আমাকে যদি মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হয় যার ফর্মুলা জানা নেই, তার জন্য বেশ কয়েকটা মেথড আছে। সো চলো কুইকলি আমরা দেখে নিই কতগুলো মেথড আছে। ফার্স্ট মেথডটাকে বলছে মোলার ভলিউম মেথড। ফার্স্ট মেথডটাকে বলছে মোলার ভলিউম মেথড। সো মোলার ভলিউম মেথডটা কি বলছে, ইকুয়েশনটা হচ্ছে যেটা দেখছি তার আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি মোলার ভলিউম মেথডটা এক্স্যাক্টলি কি মিন করছে। আমরা এগুলোর উপরে নিউমেরিক্যালি আসবো, বাট এখন আপাতত এটা বুঝে নেওয়ার চেষ্টা করি এক্স্যাক্টলি কি মিন করছে। মোলার ভলিউম মেথড মানে 1 মোলের ভলিউম কত, এনি গ্যাস যদি হয় 1 মোল গ্যাসের ভলিউম কত 22.4 লিটার। সো ধরো তোমার কাছে সামহাও একটা ডেটা আছে কোশ্চেনের থ্রু দিয়ে যে VML এর ভলিউম VML এর মাস x গ্রাম, এই ডেটাটা সামহাও আছে। VML কোন একটা গ্যাসের মাস x গ্রাম, তাহলে VML মানে কত লিটার বেরিয়ে যাবে V/1000 লিটার। VML মানে কত লিটার V/1000 লিটার, তাহলে V/1000 লিটারের মাস কত x গ্রাম, তাহলে 22.4 লিটারের মাস কত ইউনিটারি মেথডে বেরোবে 22.4 লিটারের মাসটাকেই কি বলে 1 মোলের মাস, দ্যাট ইজ অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। সো মোলার মাস বেরিয়ে যাবে, কারণ আমরা দেখলাম কি আমরা এখানে আগেই দেখেছি 22.4 লিটারের মাসকে আমরা কি বলি মোলার মাস বা মলিকুলার ওয়েট, রাইট। 22.4 লিটারের মাস 22.4 লিটারের মাস ওটাকেই তো আমরা মলিকুলার ওয়েট বলছি না, ওই মাসটাকেই তো মলিকুলার ওয়েট বলছি। তাহলে আমার টার্গেট কি থাকবে 22.4 লিটারের মাসটা ক্যালকুলেট করা। ক্লিয়ার? টার্গেট কি 22.4 লিটার অফ এনি গ্যাসের মাসটা ক্যালকুলেট করা। কেমন করে ক্যালকুলেট করব? ফ্রম দ্য গিভেন ডেটা। গিভেন ডেটা হয়তো দেওয়া আছে VML এর মাস x গ্রাম, তার মানে V/1000 লিটার এটার মাস x গ্রাম, তাহলে 22.4 লিটার এটার মাস যেটাই বেরোবে সেটাই হচ্ছে তার মলিকুলার ওয়েট। ক্লিয়ার? তো সেই ফর্মুলাটা যদি ডাইরেক্টলি ইউজ করি বা ইউনিটারি মেথডের থ্রু দিয়ে করি, যে কোনো ভাবে করতে পারি। ডাইরেক্টলি ইউজ করলে ফর্মুলাটা এটা থাকছে, একবার চেক করে নাও। মাস অফ দ্য গ্যাস বাই ভলিউম অফ দ্য গ্যাস যদি ml এ থাকে ইনটু এটাকে 22.4 টাকে ml এ নিয়ে যাওয়া হয়েছে 22400 ml, মানে 1000 ফ্যাক্টরটা দিয়ে 22.4 টাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইরেক্টলি ফর্মুলা ইউজ হলে STP তে যদি থাকছে। তাহলে লিখে রেখে দেবো ফর্মুলাগুলো, ফর্মুলা যদি বাই চান্স ভুলে যাও তাহলে ইউনিটারি মেথডের হেল্পটা নিয়ে নেবে। লজিকটা থাকছে আমাদের কি, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলা মনে থাকলে ডাইরেক্ট ফর্মুলায় পুট করবে, ডাইরেক্ট ফর্মুলা মনে না থাকলে ইউনিটারি মেথডের হেল্প নিতে হবে যে VML এর মাস মেবি x গ্রাম, তাহলে 22.4 লিটারের মাস কত সেটাই হচ্ছে মলিকুলার ওয়েট। ঠিক? পরের মেথডটা কি বলছে? ফার্স্ট মেথডটা ক্লিয়ার? কেমন করে ক্যালকুলেট করতে হবে মেথডটা? ওকে, এটাকে এরকম করে এটা আমার শর্টে লিখে রেখে দিই। ধরো ফর এক্সাম্পল VML এর মাস হচ্ছে x গ্রাম, তাহলে 22.4 লিটার মানে 22400 ml এর মাস যেটা সেটাই মলিকুলার ওয়েট, দ্যাট ইজ x/v ইন্টু 22400, এটাকেই আমরা বলছি ওর মলিকুলার ওয়েট, দিস মাচ গ্রাম, যেটাকে আমরা বলছি মলিকুলার ওয়েট। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপারটা। VML এর মাস যদি x গ্রাম হয় কোন একটা গ্যাসের, অবভিয়াসলি STP কন্ডিশন মেইনটেইন হচ্ছে। STP তে যদি VML এর মাস x গ্রাম হয় তাহলে 22400 ml এর মাস যেটা ওটা হচ্ছে মলিকুলার ওয়েট। ফার্স্ট মেথড মোলার ভলিউম মেথড, এক্সপেরিমেন্টাল মেথড যেখানে ফর্মুলা আমাদের জানা নেই। নেক্সট হচ্ছে র্যাগনল্ডস মেথড। র্যাগনল্ডস মেথড কি বলছে? ভেপার ডেনসিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ওয়েট পাওয়া যাবে। ভেপার ডেনসিটি ইনটু 2 যদি করে দিই তাহলে মলিকুলার ওয়েট পাওয়া যাবে। যেখানে ভেপার ডেনসিটিটা কি? ভেপার ডেনসিটি হচ্ছে মাস অফ আ, ধরো নোন ভলিউম বলেছে, নোন ভলিউমটাকে আমি 1 লিটার অ্যাজিউম করছি। So mass of 1 liter of a gas at a particular temperature and pressure by mass of same volume মানে 1 liter 1 liter of hydrogen gas at same temperature and pressure,
এখন 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস হচ্ছে, এটাও মনে রাখতে হবে, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস হচ্ছে 0.089 গ্রাম। সো ডিনোমিনেটরে অ্যাকচুয়ালি বসছে 0.089 গ্রাম, আর নিউমারেটরে যাচ্ছে 1 লিটার গ্যাসের মাস। নিউমারেটরে কে যাচ্ছে 1 লিটার গ্যাসের মাস। এইভাবে ভেপার ডেনসিটি বেরোবে। ফর এক্সাম্পল তোমাকে হয়তো বলে দিল সেম ওয়েতে VML গ্যাসের মাস x গ্রাম, কি বলেছে VML গ্যাসের মাস। এখন আমাকে তাহলে বার করতে হবে 1 লিটার গ্যাসটার মাস কত। VML এর মাস x গ্রাম, তাহলে 1 লিটার মানে 1000 ml, তার মাস কত বেরিয়ে যাবে। সেই মাসটা নিউমারেটরে যাবে, আর ডিনোমিনেটরে কি যাবে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস, দ্যাট ইজ 0.089 গ্রাম। সো যদি আমার কাছে এরকম ডেটা বলে দেয় যে VML গ্যাসের মাস x গ্রাম, তাহলে আমাকে বার করতে হবে 1 লিটার গ্যাসের মাস কত। 1 লিটার মানে 1000 ml, সো 1000 ml গ্যাসের মাস হবে x বাই v ইনটু 1000, এটা হচ্ছে 1000 ml গ্যাসের মাস। তাহলে ভেপার ডেনসিটি কি হবে, ভেপার ডেনসিটি হবে হচ্ছে এই মাসটা x বাই v ইনটু 1000 হোল ডিভাইডেড বাই 0.089, যেটা কিনা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস। এটা হবে ভেপার ডেনসিটি, ইনটু 2 করলে মলিকুলার ওয়েট, ইনটু 2 করলে মলিকুলার ওয়েট। যদি VML এর মাস কোশ্চেনে দিয়ে দিয়েছে x গ্রাম, তার মানে 1 লিটারের মাস বার করতে হবে। 1 লিটারের মাস হয়তো বেরোলো, অবভিয়াসলি এগুলো সব STB তে ক্যালকুলেশন চলছে। সো VML গ্যাসের মাস x গ্রাম, 1 লিটার মানে 1000 ml গ্যাসের মাস বেরিয়ে গেল ইউনিটারি মেথডে। ওই যে মাসটা 1 লিটার গ্যাসের মাস ডিভাইডেড বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস, 1 লিটার গ্যাসের মাস ডিভাইডেড বাই সেম ভলিউম হাইড্রোজেন গ্যাসের মাস, দ্যাট ইজ 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস, যেটা ভ্যালুটা মনে রেখেছি 0.089 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের মাস x বাই v ইনটু 1000 বাই 0.089, যেটা হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের মাস। এটা হবে ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি ইনটু 2 করব মলিকুলার ওয়েট। অনেক সময় ভেপার ডেনসিটি কোশ্চেন্সে ডাইরেক্টলি দিয়ে দেবে, অনেক সময় দিয়ে দেবে না। তো না দিয়ে দিলে এরকম ভাবে ডেটা দিয়ে দেবে, এবং সেক্ষেত্রে কোশ্চেন্সে এভাবে তোমাকে বার করতে হবে। ভেপার ডেনসিটি ইনটু 2, এটা হচ্ছে মলিকুলার ওয়েট, যেখানে ভেপার ডেনসিটি এই ফর্মুলা থ্রু দিয়ে রিডিউস হচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রবলেমটায় যাচ্ছি, কারণ এগুলো সমস্ত নিউমেরিক্যালে তোমাকে ফর্মুলা শেখাচ্ছি। নিউমেরিক্যালে এইভাবেই এই অ্যাপ্রোচেই নামাতে হবে, এই ছকের বাইরে কিচ্ছু পড়বে না। তোমাকে আমি ছকটা শিখিয়ে দিচ্ছি। চৈতি, তনুষা এবং প্রিয়দর্শিনী ক্লিয়ার? বেশ, মেথডগুলো মাথায় ঢুকে যাচ্ছে তো, ভেপার ডেনসিটি এবং সেই রিলেটেড ডেটাকে কেমন করে ডিল করতে হবে। এই 11 ক্লাসটা শেষ হলে ডেটা ডিল করার রেসপেক্টে একটা কোশ্চেন বলবো, সলিউশন চ্যাপ্টারের একটা কোশ্চেন্স, প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন্স, সো কল্ড কম্পিটেন্সি বেসড কোশ্চেন্স, কেমন করে আমাদের কোশ্চেন্সটা মাথায় নিতে হবে। 11টা শেষ হয়ে যাক দিয়ে বলছি। পরের মেথডটা বলছে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন কি বলছে, এটা মলিকুলার ওয়েট ক্যালকুলেশনে চলছে। গ্রাহামস লটা কি বলছে, গ্রাহামস লটা বলছে যদি কোনো একটা মোটা গ্যাস হয়, মানে হেভি গ্যাস হয়, তার ডিফিউশন করতে মানে দৌড়তে লেস টাইম লাগবে। আর যদি কোনো একটা পাতলা গ্যাস হয়, মানে স্লিম গ্যাস হয়, তাহলে তার ডিফিউজ করতে মানে দৌড়তে কম সময় লাগবে, লেস টাইম লাগবে। মোটা লোকের দৌড়তে কম সময় বেশি সময় লাগবে, আর পাতলা লোকের দৌড়তে কম সময় লাগবে, সোজা কথা। আর তার মোটা লোক, সে কি জোরে দৌড়তে পারবে, তো তার ডিফিউশনের রেট বা মুভমেন্টের রেট স্লো থাকবে। আর যে পাতলা লোক, তার একটা ডিফিউশনের রেট ফাস্ট থাকবে। সো এটাই হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। এখানে গ্যাসের রেসপেক্টে বলছি। সো গ্যাসের রেসপেক্টে কি বলছে, রেট অফ ডিফিউশন, আর হচ্ছে রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন, আচ্ছা যারা অনলাইনে আছে এই দুটো কালারের মধ্যে কম্পেয়ার করে বলে কোনটাতে কন্ট্রাস্ট ভালো বোঝা যাচ্ছে। Rate of diffusion is inversely proportional to 1 by root over of density. কোন ইয়েলোটা, দুটোই তো ইয়েলো। সেকেন্ড ইয়েলোটাই ভালো বোঝা যাচ্ছে, মানে এইটা, তাই তো? ওকে, এটা একটু ডার্টি ইয়েলো টাইপের। আচ্ছা অরেঞ্জ, ওকে ওকে। তো রেট অফ ডিফিউশন বলছে ডেনসিটির রুট ওভারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। এটা হচ্ছে লটার মেন স্টেটমেন্ট। অর্থাৎ দুটো গ্যাস আছে, আবার ডেনসিটি মানে সেটা আমরা মলিকুলার ওয়েট ধরে নিতে পারি, ডেনসিটি আবার মলিকুলার ওয়েটের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে রুট ওভার অফ মলিকুলার ওয়েট বলতে পারি।
কারণ ডেনসিটি আর মলিকুলার ওয়েট একই রকম ভাবে প্রপোর্শনাল থাকবে, ডেনসিটি বেশি তো মলিকুলার ওয়েট বেশি, বা মলিকুলার ওয়েট বেশি তো ডেনসিটি বেশি। সো ডেনসিটি আর মলিকুলার ওয়েট আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে লটা হচ্ছে বেসিক্যালি এইটা, পরেরটা হচ্ছে তার কনক্লুশন। এটা হচ্ছে লটা, ওটা হচ্ছে তার কনক্লুশন। তার মানে ধরো দুটো গ্যাস আছে, একটা গ্যাসের ডিফিউশন রেট R1, অন্য গ্যাসের ডিফিউশন রেট R2। ডিফিউশন রেট মানে একটা পার্টিকুলার টাইমে কতটা ভলিউম ডিফিউজ করছে। তাহলে R1/R2 শুড বি ইকুয়াল টু রুট ওভার অফ molecular weight of 2 by molecular weight of 1, yes or no? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যদি দুটো গ্যাসের ডিফিউশনের রেট দেওয়া থাকে আর একটা গ্যাসের মলিকুলার ওয়েট দেওয়া থাকে, সেখান থেকে আমরা অন্য গ্যাসটার মলিকুলার ওয়েট এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। দুটো গ্যাসের ডিফিউশনের রেট দেওয়া আছে আর একটা গ্যাসের কি দেওয়া আছে, মলিকুলার ওয়েট দেওয়া আছে, তাহলে অন্য গ্যাসটার মলিকুলার ওয়েট, একটা গ্যাসের মলিকুলার ওয়েট তো ডাইরেক্টলি দেওয়া নেই, মলিকুলারটা গ্যাসটার নাম বলে দিয়েছে, মিথেন বলে দিয়েছে। মিথেন বলে দেওয়া মানে তার মলিকুলার ওয়েট বলে দেওয়া, SO2 বলে দিয়েছে, তাহলে তার মানে তার মলিকুলার ওয়েট বলে দেওয়া। তার মানে একটা গ্যাসের নাম বলে দিয়েছে বা তার মলিকুলার ওয়েটটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলে দিয়েছে, অন্য গ্যাসটার বার করতে হবে, দুটো গ্যাসেরই ডিফিউশনের রেট বলে দিয়েছে। এখন ডিফিউশনের রেট বলে দেওয়া মানে এক্স্যাক্টলি কি বলে দেওয়া, ডিফিউশনের রেট বলে দেওয়া মানে একটা পার্টিকুলার ভলিউম ডিফিউজ হতে কতটা টাইম লাগছে এই ইনফরমেশনটা বলে দেওয়া। একটা পার্টিকুলার ভলিউম ডিফিউজ হতে কতটা টাইম লাগছে এই ইনফরমেশনটা বলে দেওয়া। বললো গ্যাস 1 এর V1 ভলিউম ডিফিউজ হতে T1 সেকেন্ড টাইম লাগে, গ্যাস 2 এর V2 ml ডিফিউজ হতে T2 টাইম লাগে, তাহলে এবং তার মধ্যে গ্যাস 1 এর মলিকুলার ওয়েট এত, তাহলে গ্যাস 2 এর মলিকুলার ওয়েট কত? কোশ্চেনের প্যাটার্ন ক্লিয়ার? গ্যাস 1 এর V1 ভলিউম ডিফিউজ হতে T1 টাইম লাগে, তাহলে রেট 1 বেরিয়ে যাবে। গ্যাস 2 এর V2 ভলিউম ডিফিউজ হতে T2 টাইম লাগে, তাহলে V2 বেরিয়ে যাবে। এবারে বললো একটা গ্যাসের মলিকুলার ওয়েট, ধরো টু গ্যাসের মলিকুলার ওয়েটটা বলে দিয়েছে, তাহলে ক্লিয়ারলি R1 R2 এবং এটা MW2 পুট করলে MW1 টা ক্যালকুলেট করতে পারবে। এখানে টুইস্ট কোথায় আসে, টুইস্টটা বোঝার চেষ্টা করবে, টুইস্ট কোথায় থাকে। সো এই জায়গাটা তো ক্লিয়ার, অর্থাৎ এখানটা বেসিক্যালি V1/T1 ডিভাইডেড বাই V2/T2, V1/T1 বাই V2/T2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, এটা কি দাঁড়াচ্ছে তাহলে V1/T1 হোল ডিভাইডেড বাই V2/T2 is equal to root over of molecular weight 2 by molecular weight 1. এটা ফাইনাল ইকুয়েশনটা আমার দাঁড়াচ্ছে। যদি একবারে পুট করার চেষ্টা করি R1 R2 টাকে V1/T1 by V2/T2 ফর্মে নিয়ে নিলাম, তাহলে এটা আমার ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে। এবারে অনেক সময় কি বলে দেয়, অনেক সময় কোশ্চেনে টুইস্ট দেয়, বলে ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস, তার মধ্যে বলে দিল কি প্রথমেই ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস, তার একটা গ্যাসের ডিফিউজ করতে টাইম লাগছে T1 সেকেন্ড, অন্য গ্যাসের ডিফিউজ করতে টাইম লাগছে T2 সেকেন্ড। V1 V2 এর ভ্যালু বলে দেয়নি, বলে দিয়েছে শুধু ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস। তার মানে বলো এখন কি সিচুয়েশনটা দাঁড়াবে, ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস, তার মধ্যে একটা গ্যাসের ডিফিউজ করতে টাইম লাগছে T1 সেকেন্ড, অন্য গ্যাসের ডিফিউজ করতে টাইম লাগছে T2 সেকেন্ড, একটা গ্যাসের মলিকুলার ওয়েট দেওয়া আছে, অন্য গ্যাসের মলিকুলার ওয়েট বার করতে হবে। যেহেতু ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস বলে দিয়েছে, তাহলে আমার ইকুয়েশনটা এরকম হতে পারে কি পারে না? ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস বলে দিয়েছে, আমার ইকুয়েশন এরকম হতে পারে। এখন কি V1 V2 আলাদা না, V1 V2 সেম, আর তাকে আমি V ধরে নিয়েছি, তার ভ্যালু জানার কোনো প্রয়োজন নেই, ক্যান্সেল আউট হয়ে যাবে আরামসে Vটা। তাহলে ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস যদি বলে দেয়, আচ্ছা একটা কাজ করছি, এটাকে আমরা দুটো কেসের থ্রু দিয়ে স্টাডি করে নিচ্ছি। এতদূর লিখে নাও, এবারে লেখাও কেস 1, দুটো কেস হবে এখানে। এতদূর ক্লিয়ার? এতদূর প্রত্যেকে ক্লিয়ার? এবার আমরা দুটো কেস স্টাডি করব, কেস 1 আর কেস 2। কেস 1 হচ্ছে ইকুয়াল ভলিউম অফ টু গ্যাসেস, দুটো গ্যাসের ইকুয়াল ভলিউম ডিফিউজ হচ্ছে ডিফারেন্ট টাইমে, গ্যাসেস আর ডিফিউজিং ইন ডিফারেন্ট টাইমস, ডিফারেন্ট টাইমে ইকুয়াল ভলিউম গ্যাস ডিফিউজ হচ্ছে, মানে একই ml xml এর ডিফিউজ হতে একটা গ্যাসের টাইম লাগছে 5 সেকেন্ড, অন্য গ্যাসের টাইম লাগছে 10 সেকেন্ড। সো ইকুয়াল ভলিউম ডিফিউজ হতে ডিফারেন্ট টাইম লাগছে। এই অবস্থায় ইকুয়েশনটা হয়ে যাবে ইকুয়াল ভলিউম ডিফিউজ হতে যে ডিফারেন্ট টাইম লাগছে, সো ডিফারেন্ট টাইমটা হতে পারে T1 আর T2, বাট গ্যাসের ভলিউমটা ইকুয়াল, সেটা হচ্ছে রেট 1, এটা হচ্ছে রেট 2। রেট 1 বাই রেট 2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মলিকুলার ওয়েট অফ 2 বাই মলিকুলার ওয়েট অফ 1। এখান থেকে অবভিয়াসলি VV ক্যান্সেল হবে এবং T2 বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ মলিকুলার ওয়েট 2 বাই মলিকুলার ওয়েট 1 হবে। হোল স্কয়ার করে দেবে, এদিকে ওদিকে হোল স্কয়ার করবে, রুটটা উঠে যাবে, বাকিটা ক্যালকুলেট করে নিতে পারবে। স্কয়ার করলে রুটটা উঠে যাবে, সেখান থেকে বাকিটা ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে সলভ করতে গিয়ে কেউ এখানে রুট ওভার করতে যেও না, সলভের প্যাটার্নটা হবে
T2 বাই T1 এর হোল স্কয়ার করবে যাতে এদিক থেকে রুট ওভারটা উঠে যায়। এটা হবে হচ্ছে ক্যালকুলেশনের প্যাটার্ন, হোল স্কয়ার করবে যাতে রুট ওভারটা উঠে যায়। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কেস কি হতে পারে? এতদূর ক্লিয়ার? এটা মাথায় ঢুকেছে? সেকেন্ড কেস কি হতে পারে বলো তো বুদ্ধি করে? সেম টাইমে ডিফারেন্ট ভলিউম ডিফিউজ করছে, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যেই একটা গ্যাসের xml ডিফিউজ করছে, অন্য গ্যাসের yml ডিফিউজ করছে। সো ডিফারেন্ট ভলিউম of two gases, different volume of two gases are diffusing in same time. Different volume of two gases are diffusing in same time. এখন কি হবে? different volume, so V1 by T এটা হচ্ছে rate 1 by V2 by T এটা হচ্ছে rate 2 is equal to same হইতে root over of molecular weight of 2 by molecular weight of 1. তার মানে এখানে TT cancel out হচ্ছে and V1 by V2 থাকছে, so V1 by V2 is equal to molecular weight 2 by molecular weight 1. যে কোনো একটা গ্যাসের molecular weight যদি জানা থাকে আরামসে এখান থেকে অন্য গ্যাসের molecular weight বেরিয়ে যাবে। ক্লিয়ার? যে কোনো একজনের molecular weight জানা থাকলে অন্যজনটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে। মাথায় ঢুকেছে? কারণ এখানে ভলিউমটা হচ্ছে ডিফারেন্ট ভলিউম ডিফিউজ করেছে সেম টাইমে। তো দুটো সিচুয়েশন দিতে পারে, সেম টাইম সেম ভলিউম। অবভিয়াসলি এমসিকিউ এর রেসপেক্টে এরকম সিচুয়েশনসই দেবে, কিন্তু নরমাল সাবজেক্টিভ কোশ্চেন্স অনেক সময় কি দেয়, ভলিউমটা টাইমটা আলাদা করে বলে দেয়। আর মলিকুলার ওয়েট, যে গ্যাসটার মলিকুলার ওয়েট বলে দেবে সেই গ্যাসের মলিকুলার ওয়েট কিন্তু ডাইরেক্টলি বলবে না, গ্যাসটার নামটা শুধু বলে দেবে। SO2 গ্যাস, SO2 গ্যাস বললে মলিকুলার ওয়েট কত বার করে নিতে হবে। কত হবে সাগরিক SO2 গ্যাসের মলিকুলার ওয়েট? 64, অর্থাৎ মলিকুলার ওয়েটটা ফর্মুলা থেকে আমাদের বার করে নিতে হচ্ছে। ঠিক? চেঞ্জ করছি, কোনটা বল? V1 by V2। ওকে, চলে আসছি নেক্সট যে মেথডটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা হচ্ছে PV is equal to nRT। PV is equal to nRT। এখান থেকে আমরা n টা বার করতে পারি। n টা হচ্ছে তোমার বেসিক্যালি মোল নাম্বার, এন্ড মোল নাম্বারটা বেরিয়ে গেলে সেখান থেকে আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে নিতে পারি। কেমন করে ক্যালকুলেট করতে পারি বল? একটু আগে আমরা মোলের ফর্মুলা শিখেছি। মোলের ফর্মুলা কি? কুইকলি, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা মোলার মাস। সো গিভেন মাসটাকে আমরা W ধরলাম, গিভেন মাস W বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোল। এন্ড এখানে n টা হচ্ছে মোল নাম্বার, তার মানে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট ইনটু RT, মোলটাই হচ্ছে n। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি মলিকুলার ওয়েট এখান থেকেও ডাইরেক্টলি বার করে নিতে পারি। মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? W বাই PV, WRT বাই PV, WRT বাই PV মলিকুলার। যেরকম ডেটা দেওয়া থাকবে কোশ্চেনে অ্যাকর্ডিংলি ডিসাইড করতে হবে কোন ফর্মুলা। এতগুলো তো ফর্মুলা দেখছি, কোশ্চেনে যেরকম ডেটা দেওয়া থাকবে অ্যাকর্ডিংলি আমাকে ডিসাইড করে নিতে হবে কোন ফর্মুলা ইউজ হতে চলেছে। যদি কোনো একটা গ্যাসের রেসপেক্টে বলে তো অবভিয়াসলি এই ফর্মুলা, দুটো গ্যাসের ডিফিউশন বলছে তখন অবভিয়াসলি রেট অফ ডিফিউশনের ফর্মুলা। আবার দুটো একটা গ্যাসেরই দুটো ডিফারেন্ট মানে STP তে কথা বলেছে, একটা গ্যাসের কথাই বলেছে কিন্তু STP এর কথা বলেছে, তখন প্রথম মেথডটা মলিকুলার ভলিউম মেথড, মোলার ভলিউম মেথড। ক্লিয়ার? সো ডেটার প্যাটার্ন থেকে বুঝতে হবে। ফর এক্সাম্পল এখানে একবার কুইকলি দেখে নাও যে কোন ডেটার প্যাটার্নে কি করে বুঝবো কোন ফর্মুলা ইউজ করতে হবে। যখনই একটা গ্যাস আর তার মাস বলে দিচ্ছে STP কন্ডিশনে, তখন এই মেথড ইউজ করছি। কি বলেছে? একটা গ্যাস বলেছে, তার ভলিউম আর মাস বলেছে, আর STP কন্ডিশন রিলেটেড কিছু বলেছে, তখন এই ফর্মুলা ইউজ করছি। সামহাউ ভেপার ডেনসিটির ইনফরমেশন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দিয়েছে, তখন 2 ইনটু মলিকুলার ওয়েট ইউজ করছি। যখনই দুটো গ্যাসের ডিফিউশনের রেট দিয়েছে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি, তখন আমরা গ্রাহামস ডিফিউশন ল ইউজ করছি। যখন বলে দিচ্ছে যে কোনো একটা গ্যাস এবং বলে দিচ্ছে সে আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে এবং টেম্পারেচার, প্রেসার, ভলিউম এগুলো দিয়ে দিচ্ছে, মাসটা দিচ্ছে না আলাদা করে, মাসটা দিতেও পারে নাও দিতে পারে। প্রথম মেথডের সঙ্গে এই মেথডের ডিফারেন্স কি করে বুঝবো? ফার্স্ট মেথডে STP কন্ডিশন মেনশন করবে, এখানে কোন একটা টেম্পারেচার মেনশন করবে যেটা STP হতেও পারে নাও হতে পারে, যেটা T এর ভ্যালুর জন্য ইউজফুল হবে। ফার্স্ট মেথডে প্রেসারের অ্যাজ সাচ কোনো রোল থাকবে না, জাস্ট STP মেনশন করবে, এখানে প্রেসারেরও একটা ভ্যালু রাখতে হবে। তাহলে প্রেসারের ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচারের ভ্যালু দেওয়া আছে, সেগুলো STP হোক বা না হোক এরকম সিচুয়েশন দেওয়া আছে, তখন এই মেথডটা ইউজ করতে হবে। ক্লিয়ার? গুড।
চলে আসছি ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েটটা করে আজকে আমরা শেষ করবো ক্লাসটা। সো ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে এমনিতে আমরা কি মিন করছি ভালো করে শুনে নাও। ইকুইভ্যালেন্ট ওয়েট, দাঁড়াতে এক মিনিট হতে পারে। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে আমরা এতগুলো পয়েন্ট মিন করতে পারছি। দিস আর এক্সপেরিমেন্টাল মেথডস। এছাড়াও ফর্মুলা বেসড কিছু মেথডস আছে। যেরকম মলিকুলার ওয়েট আমরা ক্যালকুলেট করি কেমন ভাবে, দু রকম ভাবে, একটা ফর্মুলা বেসড ওয়েতে, একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে। এখনো পর্যন্ত যে মেথডগুলো দেখলাম এগুলো সব এক্সপেরিমেন্টাল মেথড। এছাড়া আমরা ফর্মুলা H2SO4 এর ফর্মুলা জানা আছে 98 আমরা আরামসে মেজার করে নিতে পারি। তাহলে ফর্মুলা বেসড ওয়েতেও মেজার করতে পারি, আবার আমরা মেজার করতে পারি এক্সপেরিমেন্টাল ওয়েতেও। ইকুইভ্যালেন্ট ওয়েটও সেম, ফর্মুলা বেসড ওয়ে আছে, এক্সপেরিমেন্টাল মেথড আছে। প্রথমে আমরা দেখবো এক্সপেরিমেন্টাল মেথড বলতে কি বোঝানো হচ্ছে। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বোঝানো হচ্ছে, এই জিনিস কটা মেজার করতে হবে গিভেন ডেটা থেকে। কি মেজার করতে হবে? 1 গ্রাম বা 1.00 গ্রাম অফ হাইড্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মাচ গ্রাম অফ আ মলিকুল। মানে ধরো কোন একটা কোয়েশ্চেনে দিয়েছে, প্রত্যেকটা জিনিসের মানেটা বোঝানোর চেষ্টা করবে, এই জিনিসটা এক্স্যাক্টলি বার করতে হবে আমাকে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য সেই মলিকুলের বা সেই সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে গেলে এটা বার করতে হবে। কিভাবে বার করতে হবে? ধরো কোয়েশ্চেনে বলেছে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করানো হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়েছে। কত গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়েছে বলে দিয়েছে, যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়েছে। দিয়ে বলেছে জিঙ্কের আর কত গ্রাম জিঙ্ক নিয়েছিলাম সেটাও বলে দিয়েছে। যে জিঙ্ক নিয়েছিলাম মেবি ধরো বললো যে 130 গ্রাম জিঙ্ক নিয়েছি, ঠিক আছে, কথার কথা বলছি, 130 গ্রাম জিঙ্ক নিয়েছি, H2SO4 অ্যাড করেছি, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়েছে। জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? ক্লিয়ার? আমাকে কি বার করতে হবে? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হতে কত গ্রাম জিঙ্ক লেগেছে? 130 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হতে কত গ্রাম জিঙ্ক লাগবে? দ্যাট ইজ জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট হবে। 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে ইকুইভ্যালেন্ট কত গ্রাম? দ্যাট ইজ 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হতে দিস মাচ জিঙ্ক লেগেছে গিভেন ডেটা। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইভলভ হতে কতটা জিঙ্ক লাগতো? দ্যাট উইল বি দা জিঙ্কের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবারে অন্যভাবে বলছি প্রবলেমটা। ধরো হাইড্রোজেন কি ইউজ করে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এদের হাইড্রোজেনেশন করা হয়, অ্যালকিন অ্যালকেনের হাইড্রোজেনেশন করা হয়। সিমিলার ওয়েতে কোশ্চেন দিতে পারে যে দিস মাচ অফ ইথিলিন মলিকুল, যেটা একটা অ্যালকিন মলিকুল, দিস মাচ অফ অ্যালকিন মলিকুলকে রিডিউস করার জন্য, হাইড্রোজেনেশনের থ্রু দিয়ে রিডিউস করার জন্য 2 গ্রাম হাইড্রোজেন লেগেছে। দিয়ে কি প্রোডাক্ট হয়েছে সেটা আর বললো না এখানে, কারণ হাইড্রোজেনটা এখন প্রোডাক্ট সাইডে নেই, হাইড্রোজেনটা এখন রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে। যে দিস মাচ অফ অ্যালকিনকে রিডিউস করার জন্য 2 গ্রাম হাইড্রোজেন লেগেছে। তাহলে ওই অ্যালকিনটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত? এগেন সেম ওয়েতে 2 গ্রাম হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন গ্যাস ইউজ হচ্ছে দিস মাচ কে রিডিউস করার জন্য। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন ইউজ হবে হাউ মাচ কে রিডিউস করার জন্য। হাইড্রোজেন রিঅ্যাক্ট্যান্ট সাইডে থাকতে পারে, হাইড্রোজেন প্রোডাক্ট সাইডে থাকতে পারে, হাইড্রোজেন যে সাইডেই থাকুক না কেন, হাইড্রোজেনের দ্যাট মাচ গ্রামের জন্য কোন একটা সাবস্টেন্সের কত মাচ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে হাইড্রোজেনের 1 গ্রামের জন্য ওই সাবস্টেন্সের কত গ্রাম ইকুইভ্যালেন্ট। হাইড্রোজেন প্রোডাক্টে থাক, হাইড্রোজেন ইভলভ হোক, বা হাইড্রোজেন অ্যাজ আ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ইউজ হোক, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ হাইড্রোজেনের জন্য কত গ্রাম সাবস্টেন্স লেগেছে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের জন্য কত গ্রাম সাবস্টেন্স লাগবে। হাইড্রোজেনের পয়েন্ট থেকে ক্লিয়ার পুরোটা? এবারে দেখো পরপর সবকটা বুঝে যাবে। হাইড্রোজেনের পয়েন্ট থেকে যদি ক্লিয়ার হয়, অক্সিজেনের পয়েন্ট থেকেও ক্লিয়ার হবে। কোন রিঅ্যাকশনে অক্সিজেন গ্যাস ইউজ হতে পারে? তাহলে সেম ওয়েতে বার করতে হবে যে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে কত গ্রাম ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বললো যে 12 গ্রাম কার্বনকে বার্ন করার জন্য 16 গ্রাম অক্সিজেন লেগেছে। ক্যালকুলেট কি করতে হবে? 8 গ্রাম অক্সিজেনে তাহলে কত গ্রাম কার্বন বার্ন হয়ে যাবে। যে 16 গ্রাম অক্সিজেন বার্ন করে 12 গ্রাম কার্বনকে, তাহলে 8 গ্রাম অক্সিজেন কত গ্রাম কার্বনকে বার্ন করবে, ওটা কার্বনের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে। বা কোন রিঅ্যাকশনে অক্সিজেন ইভলভ হয়েছে, সেম ওয়েতে অক্সিজেন যদি ইভলভ হয় সেম ওয়েতে একদম থাকবে। কিরকম? যে দ্যাট মাচ অক্সিজেন কি ইভলভ করার জন্য কত গ্রাম লেগেছে, তাহলে 8 গ্রাম ইভলভ হতে কত গ্রাম লাগবে। সো যেরকম হাইড্রোজেনের জন্য 1 গ্রামের সঙ্গে ক্যালকুলেট করতে হবে, অক্সিজেন দিয়ে ডেটা দেওয়া থাকলে 8 গ্রামের সঙ্গে ক্যালকুলেট করতে হবে, ক্লোরিন দিয়ে ডেটা দেওয়া থাকলে 35.5 গ্রামের সঙ্গে ক্যালকুলেট করতে হবে। পয়েন্ট ক্লিয়ার? যে কোন একটা রিঅ্যাকশনে ক্লোরিন গ্যাস ইভলভ হয়েছে, বলে 71 গ্রাম ক্লোরিন গ্যাস ইভলভ হয়েছে, কোন একটা রিঅ্যাকশন করা হয়েছে, তাহলে কি ক্যালকুলেট করতে হবে? 71 গ্রাম ক্লোরিন গ্যাস ইভলভ হওয়ার জন্য কত গ্রাম গিভেন ডেটা কোন একটা সাবস্টেন্স লিখেছে। সেম ওয়েতে তাহলে 35.5 গ্রাম ক্লোরিন গ্যাস ইভলভ হওয়ার জন্য কতটা সাবস্টেন্স লাগবে।
দিস আর এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল করে তোমাকে কোনো ডেটা দেওয়া থাকছে, ডেটাটা হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে থাকতে পারে, অক্সিজেন গ্যাসের রেসপেক্টে থাকতে পারে, ক্লোরিন গ্যাসের রেসপেক্টে থাকতে পারে। তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে যত গ্রাম হাইড্রোজেন বা যত গ্রাম অক্সিজেন বা যত গ্রাম ক্লোরিনের সঙ্গে কোনো একটা সাবস্টেন্সের যত গ্রাম রিঅ্যাক্ট করেছে, তাহলে 1 গ্রাম বা 8 গ্রাম বা 35.5 গ্রাম অফ ক্লোরিন বা অক্সিজেন বা হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম ওটা রিঅ্যাক্ট করছে। সিম্পল ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে হবে। এই তিনটে হচ্ছে মেন মেথড। এছাড়া আরো দুটো মেথড আছে। ধরো কোন একটা রিঅ্যাকশনে মেটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যেরকম এটা একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, AB প্লাস সি থেকে AC প্লাস বি হয়ে গেছে, ক্লিয়ারলি ডিসপ্লেসমেন্ট হয়েছে। যদি এরকম কোনো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা হবে যে মাস অফ ওয়ান সাবস্টেন্স বাই মাস অফ সেকেন্ড সাবস্টেন্স। ওয়ান সাবস্টেন্স মানে ধরো AB আর AC এর মাস দেওয়া আছে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা বলেছে, দিয়ে AB আর AC এর মাস বলেছে, তাহলে কি হবে AB এর মাস বাই AC এর মাস ইজ ইকুয়াল টু AB এর ইকুইভ্যালেন্ট ওয়েট বাই AC এর ইকুইভ্যালেন্ট ওয়েট। তো যেটা একজনের ইকুইভ্যালেন্ট ওয়েট সেক্ষেত্রে দেওয়া থাকবে, অন্যজনটা হয়তো বার করে নিতে হবে। তো এটা একটা রেশিও মেথড। যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একজনের ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া থাকলে অন্যজনটা বার করতে পারবো, কারণ AB এর মাস বাই AC এর মাস ইজ ইকুয়াল টু হবে AB এর ইকুইভ্যালেন্ট ওয়েট বাই AC এর ইকুইভ্যালেন্ট ওয়েট। এই রেশিওটা ফলো হচ্ছে। সেকেন্ড এর একটা ডাবল ডিসপ্লেসমেন্ট মেথড হতে পারে। ডাবল ডিসপ্লেসমেন্ট মেথড মানে সেখানে বোথ ডাবল এক্সচেঞ্জ হবে। AB প্লাস CD থেকে AD প্লাস BC হয়েছে, ডাবল এক্সচেঞ্জ হয়েছে। ডাবল এক্সচেঞ্জ যদি হয় তখন ফর্মুলাটা কিরকম থাকছে, AB এর মাস বাই AD এর মাস, ধরো যে কোনো দুজনের মাস দেওয়া আছে, চারজনের মাস দেওয়া নেই, AB আর AD যে কোনো দুজনের মাস দেওয়া আছে, AB আর AD, তাহলে AB এর মাস বাই AD এর মাস, যার মধ্যে এটা অবভিয়াসলি কমন আছে, তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ AB বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ AD। সেটা তো এখানেই দেখেছি, আগেই দেখেছি। এন্ড এটাকে আবার ফার্দার ইলাবোরেট করা যাচ্ছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ AB মানে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ A প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ B ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ AD মানে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ A প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ D। এর মধ্যে A আর B এর ইকুইভ্যালেন্ট ওয়েট হয়তো দেওয়া থাকবে, D টা বার করতে বলবে, বা A আর D এর ইকুইভ্যালেন্ট ওয়েট দেওয়া থাকবে, B টা বার করতে বলবে। যে কোনো একটা দেওয়া থাকবে, গিভেন মাস গুলো দেওয়া থাকবে, ফর্মুলা ইউজ করে বার করতে হবে। তার আগে তোমাকে ক্ল্যারিফাই করে নিতে হবে রিঅ্যাকশনটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট হয়েছে না ডাবল ডিসপ্লেসমেন্ট হয়েছে। সিঙ্গেল হলে একরকম, ডাবল হলে একরকম, দুটো ফর্মুলা থাকছে। এগুলো এক্সপেরিমেন্টাল বেসড মেথডের জন্য। ক্লিয়ার? চলে আসছে এবার লাস্ট পয়েন্টে। যদি আমাদের কাছে ডাইরেক্ট ফর্মুলা দেওয়া থাকে, তাহলে কি কি থাকছে? ডাইরেক্ট ফর্মুলা জানা আছে, H2SO4 জানা আছে ফর্মুলা। এই মেথডগুলো কখন? যখন ফর্মুলা আমাদের জানা ছিল না। আমাকে এই মাসের সঙ্গে কতটা করে হাইড্রোজেন ইউজ হচ্ছে, কতটা করে অক্সিজেন ইউজ হচ্ছে, কতটা করে ক্লোরিন ইউজ হচ্ছে, কত গ্রাম ইউজ হচ্ছে, কত গ্রাম মেটাল ইউজ হচ্ছে, এরকম বিভিন্ন ডেটা দেওয়া ছিল, এক্সপেরিমেন্টাল ডেটা। তখন ওই এক্সপেরিমেন্টাল মেথডগুলো চলে আসছে। যদি ডাইরেক্টলি আমার কাছে ফর্মুলা দেওয়া থাকে, তাহলে কি কি মেথড থাকবে? সো এই ফর্মুলা কটা নোট ডাউন করে রাখো। একদম ফার্স্ট ফর্মুলা থেকে শুরু করছি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাটম, যখন ফর্মুলা জানি বা ভ্যালেন্সি জানি বা আয়ন, কি ফর্মুলা কে বলবে? অ্যাটমিক ওয়েট বাই তার ভ্যালেন্সি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাটম কি হবে? অ্যাটমিক ওয়েট বাই তার ভ্যালেন্সি। লিখে ফেলো সব কটা ফর্মুলা, অনেক কটা আছে, এবং তারপর আমরা একটা দুটো ক্যালকুলেট করব, দেন ছুটি করব। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড, যদি অ্যাসিড হয় তাহলে কি হবে? অ্যাটমিক ওয়েট বাই ওই অ্যাসিডটার বেসিসিটি। বেসিসিটি মানে কতগুলো H প্লাস আয়ন আছে, নাম্বার অফ H প্লাস আয়নস। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস যদি হয়, যাদের মুখস্থ আছে তারা রিভিশন করে নাও, আদারওয়াইজ লিখে নাও। তাহলে কি হবে? সরি, অ্যাটমিক ওয়েট না, এটা মলিকুলার ওয়েট হবে। অ্যাসিড তো মলিকিউল। মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি। অ্যাসিডিটি বলতে মিন করা হচ্ছে নাম্বার অফ OH মাইনাস আয়নস। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এনি কম্পাউন্ড অর সল্ট, এ সল্ট। এগুলো কখন? যখন ফর্মুলা জানি। কেন ফর্মুলা জানি? কারণ মলিকুলার ওয়েট না হলে কি করে ক্যালকুলেট করবো, ফর্মুলা জানা না থাকলে। সো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আ সল্ট কি হবে? সল্টের মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। টোটাল ক্যাটায়ন মানে প্লাস চার্জ কতটা আছে ওই সল্টের ক্যাটায়নটার মধ্যে, টোটাল ক্যাটায়নিক চার্জ। ফর্মুলা করা ক্লিয়ার? আমরা কুইকলি কয়েকটা এক্সাম্পল দেখে নিই যে ইকুইভ্যালেন্ট ওয়েট কেমন করে ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য একটা করে দেখে নিচ্ছি, চলো। আচ্ছা, এখানে কয়েকটা দেওয়া আছে, তার আগে আমরা ইন জেনারেল কয়েকটা দেখে নিই, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। প্রথমটার জন্য দেখছি, ধরো বললো কপার প্লাস এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? অ্যাটমিক ওয়েট 63.5 বাই এখানে ভ্যালেন্সি 1, দ্যাট ইজ 63.5। কি
কিন্তু যারা বললো কিউপ্রিক আয়ন Cu2 প্লাস তার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে 63.5 বাই 2, কারণ কিউপ্রিক আয়ন আছে, সো বাই 2 করলে যেটা আসবে সেটা হবে তার ইকুইভ্যালেন্ট ওয়েট, কারণ ভ্যালেন্সি চেঞ্জ হচ্ছে, এখানে +1 আছে ওখানে +2 আছে। সেকেন্ড, অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট, ধরো H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলেছে। H2SO4 থেকে আমরা জানি দুটো H+ আয়ন লিবারেট হয়, দ্যাট ইজ বেসিসিটি হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি মলিকুলার ওয়েট একটু আগে ক্যালকুলেট করেছি বাই 2 হয়ে যাবে, সো H2SO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49। ক্লিয়ার? কারণ বেসিসিটি হচ্ছে এখানে 2 আছে, বেসিসিটি যেহেতু 2 আছে তাই ডিভাইডেড বাই 2 হয়ে গেল। 3 নাম্বার, যদি কোনো একটা বেস হয়, ফর এক্সাম্পল MgOH2, কোনো একটা বেস MgOH2, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? MgOH2 এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করে বলো কত হচ্ছে? MgOH2 হচ্ছে 24.3 প্লাস অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2, 16 1 এ 17 ইন্টু 2 34 প্লাস 24.3 58.3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 58.3 ডিভাইডেড বাই MgOH2 থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2OH মাইনাস লিবারেট হতে পারে, দ্যাট ইজ এর অ্যাসিডিটি হচ্ছে 2, তাহলে 58.3 ডিভাইডেড বাই 2 যেটা হবে সেটাই হচ্ছে MgOH2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট হচ্ছে ডিভাইডেড বাই অ্যাসিডিটি বা ডিভাইডেড বাই বেসিসিটি করে। কোন একটা সল্ট আছে, দেখি এটা কে করে দিতে পারবে? চলো এই সল্ট কটা করে দাও, এই দুটো কুইকলি। এটা তো আমরা ক্যালকুলেট করে ফেলেছি অলরেডি, 98/2 হবে। এটা আমরা দেখলাম এখানে OH মাইনাস একটাই আছে, মলিকুলার ওয়েট 40/1, মলিকুলার ওয়েট 40/1 মানে ইকুইভ্যালেন্ট ওয়েটও 40 হবে। এই দুটো সল্টের জন্য করে দাও, প্রথমে আইডেন্টিফাই করে নাও এরা সল্ট কিনা, এখানে কোনো অ্যাসিড বা বেসিক অ্যাঙ্গেল নেই, H প্লাস OH মাইনাসে কোনো অ্যাঙ্গেল নেই, সো ক্লিয়ারলি এখানে যেহেতু নেই তাই এদের ইকুইভ্যালেন্ট ওয়েট এখন ক্যালকুলেট করে দাও সল্টের ফর্মুলা ইউজ করে। 310 হচ্ছে মলিকুলার ওয়েট, 310 ডিভাইডেড বাই বলছে 6 হচ্ছে, আর এটা কত হবে বলো? বাই 6 কেন হচ্ছে? বাই বলছে 6 হচ্ছে, সো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে বলো? তাড়াতাড়ি ক্যালকুলেট করো, তাড়াতাড়ি। সল্টের ফর্মুলাটা খেয়াল করো, মলিকুলার ওয়েট বাই টোটাল ক্যাটায়নিক চার্জ, মলিকুলার ওয়েট বাই টোটাল ক্যাটায়নিক চার্জ, মলিকুলার ওয়েট বাই টোটাল ক্যাটায়নিক চার্জ। প্রথমটা 84/2 হচ্ছে কিনা দেখি, 84 mgCO3 হচ্ছে, 24.3 ধরবি mgCO3 কে, প্লাস হচ্ছে কার্বন হচ্ছে 16 প্লাস সরি কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, কত হচ্ছে এটা বল? 48 প্লাস 12 দ্যাট ইজ 60, হ্যাঁ 84.3, তাহলে 84.3 এর মলিকুলার ওয়েট বেরিয়েছে 84.3। এখন ডিভাইডেড বাই কত? এখানে mg আছে mg2 প্লাস ফর্মে, রাইট? তাহলে mg2 প্লাস এর টোটাল ক্যাটায়নিক চার্জ কত? +2, সো 84.3/2। NaOH সরি ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের মলিকুলার ওয়েট একটু আগে আমরা ক্যালকুলেট করেছিলাম 310। এই অবস্থায় টোটাল ক্যাটায়নিক চার্জ কতগুলো? ক্যালসিয়াম 2+ 3টে আছে, তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ তো +6, তাই ডিভাইডেড বাই 6 করতে হবে, এখানে +2। ক্লিয়ার? কেমন করে ক্যালকুলেট করছি? তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ, টোটাল ক্যাটায়নিক চার্জটা এখানে ক্যালকুলেট করছি, এখানে একটাই mg2 প্লাস আছে তাই +2, এখানে তিনটে Ca2 প্লাস আছে, যেহেতু তিনটে Ca2 প্লাস আছে তাই টোটাল ক্যাটায়নিক চার্জটা 6 হয়ে যাচ্ছে, সো 310/6 করলে আমরা এই সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে পারছি। ঠিক, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্যালকুলেশনস অবধি আমাদের আজকের ক্লাসটা আমরা প্যাক আপ করছি, যেখানে ইকুইভ্যালেন্ট ওয়েটের টোটাল ক্যালকুলেশনসগুলো আমরা দেখলাম, অর্থাৎ কোন ক্যালকুলেশনসগুলো যেগুলো হচ্ছে ফর্মুলা বেসড ওয়েতে হতে পারবে। এবার আমাদের এখানে মোটামুটি হবে এম্পিরিক্যাল ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা আর স্টয়চিওমেট্রি আর এই মোলারিটি নরমালিটি, এই তিনটে থিওরি পার্ট অল্প বাকি আছে, যেটা আমরা অবভিয়াসলি নেক্সট ক্লাসের মধ্যে প্যাক আপ করব, এন্ড দেন আমরা এর নিউমেরিক্যালে মুভ করে যাব পুরোপুরি, অর্থাৎ ধরো চ্যাপ্টারের যত রকম নিউমেরিক্যাল পসিবল সেই সমস্ত নিউমেরিক্যালগুলো করব। নেক্সট ক্লাসে আমরা অবভিয়াসলি এই পুরো জিনিসটাকে প্যাক আপ করে ফেলবো, যেটুকু যা বাকি আছে ফর্মুলা টর্মুলা যা কিছু আমাদের ইউজফুল হতে পারে সবটা আমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতন তাহলে এখানে প্যাক আপ করো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।